মধ্যরাত আকাশের দিকে তাকিয়ে আছে জবা। চোখে পানি চিকচিক করছে। খুব সাবধানে ওর পাশে এসে দাঁড়ালো কেউ। জবা কারো উপস্থিতি বুঝতে পেরে তাকালো পাশে। অভ্র দাঁড়িয়ে আছে। আচ্ছা জবা, আকাশ কি কারো দুঃখ কমাতে পারে? আকাশ কারো দুঃখ কমায় না। আকাশের গভীরে দুঃখরা বাসা বেঁধে থাকে। এই যে মধ্যরাতে মানুষ আকাশের মাঝে দুঃখ উড়িয়ে বেড়ায়, দীর্ঘশ্বাসে দুঃখ উড়িয়ে শান্তি খোঁজে। শুকরা আকাশে উড়ে গিয়ে বাসা বাঁধে, কখনো বৃষ্টি হয়ে ঝরে কারো ঘরে মনি সম্পর্কে, আবার কখনো কালো মেঘ হয়ে পুরো আকাশ জুড়ে রাজত্ব করে বেড়ায়। আর পাপ, পাপ কি কমাতে পারে? পাপ? পাপ কিভাবে আকাশ কমাবে? মধ্যরাতেই নিজের ভাব কি আকাশে লুকিয়ে বেড়ানো যায়? আকাশ হলো তারার মতো। পাপ একদিন ঠিক নিজের আকাশে ঝলমল করে উঠবে। তা লুকিয়ে বেড়ানো অসম্ভব। লোকের কাছে লুকিয়ে বেড়ালো, তা রাতের আকাশ হোক আর মনের আকাশে তারার মতো যে ঝলঝল করে ওঠে, তার আগুনের মতো পোড়ায়। জবা, সময়, মানুষ সবকিছু এত বদলে কেন যায়? মানুষ কেন অতীত ভুলে যায়, ভুলে যায় নিজেকে? সময় অতীত হয়, মানুষ না। তাকে বদলাতে বাধ্য করা হলে সে কী করবে? নিজেকে ভুলে নতুন কাউকে নিজের মাঝে তৈরি করে নিতে হয়। এই দুনিয়ায় ভালো মানুষের দাম কোথায়? আপনি সে আগের জবা হয়ে যান না, সেই আমার রক্ত জবা। কিছু মানুষ মনের পশুদের মানুষ বানাতে হলে আমাকে যে আরও দূরে যেতে হবে। তবে আফসোস কি জানেন, কুকুরের লেজ যেমন কখনো সোজা হয় না, কিছু মানুষ নামের পশু মানুষ হয় না। এরা আজীবন পশুই থেকে যায়। তাই তাদের এই দুনিয়ায় বেশি দিন বাঁচতে দেওয়া উচিত নয়। আমার জবা তো লজ্জায় তাকাতে পারতো না। একটা কথা বলতে গিয়ে 10 বার ঢোক গেলতো। এতটা কঠিন হবে হলে? জবা অদ্ভুতভাবে হেসে উঠল। হাসছেন কেন? হাসছি এটা ভেবে, আমি আপনার ছিলাম কবে? আপনারা ছেলেরাও না। তোমার মনে এত ঘৃণা? কার জন্য? চোখে মুখে এক পৃথিবী মুগ্ধতা, আর মনে, মনের ভেতর অন্য নারীর শরীর ছোঁয়ার আকাঙ্ক্ষা। এই পুরুষের প্রতি ঘৃণা রেখে তাকে মনে রাখবো? এত বড় মনের উদয়কারী এখনো হতে পারিনি। ওটা একটা। কি? আমাদের চোখের ভুল? সবার চোখ ভুল দেখিয়েছিল। ঠিক আছে, সবাই ভুল দেখেছে, কিন্তু আমি, আমি যে একই ঘরে দুজনকে খুবই জঘন্য অবস্থায় দেখেছিলাম। ওই মেয়ে মিথ্যে বলেছিল, কিন্তু কেন? কেন একটা মেয়ে নিজের চরিত্রে মিথ্যা বলে দাগ লাগাবে? অভ্র মাথা নিচু করেই বলল। এই জন্য আমার ভাইকে মেরে ফেলবে? ওই বেচারা তো কোনো দোষ ছিল না। আপনার মন মানসিকতা সেই নিচু স্তরেই রয়ে গেছে আজও। ছি! একজনের শাস্তি অন্য কেউ কেন পাবে? আর যেখানেই সেই মানুষটাকে শাস্তি দেওয়া যেত। কখনো যদি জানতে পারো সবকিছু মিথ্যা ছিল, আমাকে ফাঁসানো হয়েছিল, আফসোস হবে না? আফসোস হবে না আমাকে একটাবার বিশ্বাস না করার জন্য? 6 বছর হয়ে গেছে, এখনো এটাই সত্যি হয়ে আছে। মিথ্যে হলে ওই সময় প্রমাণ হতো, আর এভাবে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতেন না। আমি পালিয়ে যাইনি। আপনি ছোট বাচ্চা নন। কেউ আপনাকে ফাঁসি দিচ্ছে তো কেউ আপনাকে বাধ্য করে দিল দেশ ছাড়তে। এগুলো হাস্যকর নয়? যাই হোক, এইসবে আমার মাথা ব্যথা নেই। সময় আর অতীতের স্মৃতি মনে রাখতে নেই। আর অতীতের মানুষ মানুষ কি অতীত নয়? হয় না? না, মানুষ হয় ইতিহাস, যা কিছুটা ঘৃণা আর কিছুটা ভালোবাসায় বেঁচে থাকে। কিছু সময় এখানে নীরবতা চলে। জবা চলে যেতে নিলে অভ্র ওর হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নেন। আলতো তবে শান্ত কণ্ঠেই বলল। আমার ভাইয়ের মৃত্যুর খুনি আপনি হলে সত্যি আপনাকে ভুলে যাব? কখনো আপনি আমার হৃদয়ের রানী ছিলেন, আমার রক্তজবা। আমি সর্বোচ্চ করব আপনার শাস্তির জন্য। শান্ত কণ্ঠে হুমকি ছিল এটা? জবা হালকা হেসে চোখ লাল করে তাকিয়েই বলল। আমার মায়ের মৃত্যুর জন্য এই পরিবারে কেউ দায়ী হলে আল্লাহর কসম আমি তাকে নিজ হাতে খুন করব। কাউকে ছাড়বো না, একজন কেউ না। আমার মায়ের চিৎকার আর্তনাদ আমাকে আজও ঘুমাতে দেয় না। আমি এমন একটা অসহায় মেয়ে ছিলাম, আলমারির পেছনে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করতে পারিনি। এই অপরাধবোধ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি আমার মায়ের ইজ্জত বাঁচাতে পারিনি। ওরা 7-8 জন ছিল। আমি সামনে গিয়ে বা কী করতে পারতাম? ওদের শাস্তির জন্য যে আমাকে বাঁচতে হতো। আমার মায়ের আর্তনাদ ওদের কান পর্যন্ত পৌঁছায়নি। আপনাদের মতো জানোয়ার যে ওরা, আমাকে যে কিছু জানোয়ারকে মানুষ বাঁচানোর জন্য বাঁচতে হতো। আমি কাউকে ছাড়বো না। জবার এইসব আবোল তাবোল কথা কিছুই বুঝতে পারল না অভ্র। জবার আম্মুকে আর এই বাড়ির কেউ কেন ওনাকে খুন করবে? জবার কথা বোঝা যাচ্ছে ওনার সাথে খুব খারাপ কিছু হয়েছিল।
অব্র জবাকে শান্ত করার জন্য জবার গালে হাত রেখেই বলল। শান্ত শান্ত হও জবা। জবা অব্রকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলে উঠল। আমাকে ছুবে না। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আয়ান ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলল। সত্যি এইটা আপনার বাড়ির ঠিকানা? কি আজব, আপনাকে আমি ভুল ঠিকানায় কেন দিব? আয়নের পাশে দাঁড়ানো বারেক বলে উঠল। আন্টি, আপনার ছেলে লাস্ট যেই মেয়েকে সাথে নিয়ে বের হয়েছিল তার কোনো ছবি আছে? ভদ্রমহিলা বেশ রেগে গেল বারেকের উপর। আমাকে কোন দিক দিয়ে আন্টি মনে হয়? বারেক 36 দাঁত বের করে হেসে উঠল। সরি দাদি। মহিলা আবারও রেগে গেল। এই অসভ্য ছেলেকে পুলিশকে বানিয়েছে। আমাকে দেখে তোর আন্টি দাদি মনে হয়? মহিলার ডাক দেখে বারেক কাদো কাদো মুখে আয়নের দিকে তাকালো। মহিলার পাশে ওনার নাতি বলে উঠল। ভাইয়া কিছু মনে না করবেন না, ভাইয়া কিছু মনে করবেন না। দাদি যান একটু এমনি, আপনি একটু ভাইয়াকে খুঁজে বের করার চেষ্টা করুন। বুঝলেনই তো, একমাত্র ছেলে, আম্মুর অবস্থা খারাপ, টেনশন করে আজ 2 দিন কোনো খোঁজ খবর নেই। আয়ান ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলল। আপু, আপনার কিছু বলার আছে? আমরা যথেষ্ট চেষ্টা করব হিরণকে খুঁজে বার করার। ভদ্রমহিলা এবার রাগ করল না, বেশ লাজুক হেসেই বলল। আবার আসবো? ওনার নাতি কপালে হাত রেখে বলে উঠল। এক তো বাড়ির অবস্থা খারাপ, ভাইয়াকে পাওয়া যাচ্ছে না, আর এদিকে বুড়ির এই বয়সে ভীমরতি হয়েছে। দাদি নাতির যেতেই বারেক বলে উঠল। স্যার, ফাইল রেডি করব? আয়ান মোবাইল বের করেই বলল। কোনো প্রয়োজন নেই। বারেক মাথা হেলেই বলল। স্যার, দাদির বয়সী মহিলাকে আন্টি বললাম, তাও মন ভরল না। ডিরেক্ট আপু। দেশ কত ডিজিটাল হয়ে গেছে স্যার। এক রাতে ইতিহাস পাল্টে যায় না, সেখানে বুড়ির মন আপু টাইপ হতেই পারে বারেক। উনি শরীর দিয়ে বুড়ি হতে পারেন, কিন্তু মনের দিক থেকে এখনো 16-17 বছরের আপুর বয়সী। বারেক ঘাবড়ার মতো তাকিয়ে রইল আয়নের দিকে। এইভাবে তাকিয়ে না থেকে কাজে মন দাও বারেক। স্যার, আরেকটা কথা। জলদি বলে বের হও। স্যার, কি করলে বউ রাগ করবে না? আয়ান মোবাইল থেকে চোখ সরিয়ে বারেকের দিকে তাকালো। বারেক, বিয়ে তুমি করছো, তুমি আমার থেকে ভালো জানবে। স্যার, বিয়ে করেও বুঝতে পারছি না, সোজা করলেও দোষ, বাঁকা করলেও দোষ, যেই রাস্তায়ই যাই তাতেই দোষ। কাল রাত তো বউ সারা রাত রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। তুমি নিশ্চয়ই ভুল কিছু করেছো। সারাদিন কাজ করে স্বামীর বাড়িতে আসলে বউরা ব্যস্ত হয়ে পড়ে। স্বামীর কি লাগবে, কি করলে স্বামী খুশি হবে, আর তোমাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। স্যার, এগুলা একটা সময় আমিও ভাবতাম, কিন্তু বিয়ের পরে বোঝা যায় আসল খেলা বউ নয় তখন। হাতগুলো সাপের মতো করে দেখেই বলল। সাপ হয়ে ধরা দেয়। বউ সেজে গুজেই বলল। কেমন লাগছে? আমি বলেছিলাম লিপস্টিকের কালারটা মানায়নি, সাথে মুখের পাউডার বেশি হয়ে গেছে। তাতেই বলল আমি নাকি মেকআপ চিনি না, আগে মেকআপ কোনটা কিভাবে দিলে কেমন লাগে সেটা শিখে তারপর বাড়িতে জায়গা হবে। আয়ান খুব মন দিয়ে বারেকের কথা শুনল। সে মেকআপের বিষয় সতর্ক হয়ে গেল। বারেক ফিসফিস করে বলে উঠল। স্যার, কখনো বিয়ে করেন না। বিয়ের পরের জীবনটা নিজ হাতে গরম তেলে ছেড়ে দেওয়ার মতো। আয়ান বারেককে কাজে লাগাতে বলল। নিরুপমার নম্বরে কল দিল। বারেক যেতে যেতেই বলে উঠল। স্যার, আমার কথা আজ গুরুত্ব দিচ্ছেন না, একদিন বুঝতে পারবেন। জবা ব্যালকনিতে বসেছিল, তখনই কল আসলো। হ্যালো, নিরুপমা, আমি পুলিশ অফিসার আয়ান। কি বুঝতে পেরেছি, কল কেন দিয়েছেন? একটা জরুরি কথা ছিল। যাই বলবেন জলদি বলুন। আপনি কি সবসময় ট্রেনের অপেক্ষায় থাকেন? একটু বেশি কথা বললে ট্রেন চলে যাবে। মানে? সবসময় কল ধরেই বলেন যা বলবেন জলদি বলুন, আর কল রাখুন। কেন, আপনার কি মনে হয় না আমি আমার সময় নষ্ট করে ফালতু কথা বলবো? আপনার সময়ের খবর তো জানি না, কিন্তু আমার সময়ের অনেক দাম। আয়ান লম্বা একটা শ্বাস নিয়েই বলল। হিরণ নামের কাউকে চেনেন? নিরুপমার সোজা সাপটা উত্তর। কিসের হিরণ? এই যে আমি বাড়ির ঠিকানা দিয়েছিলাম, ঈশা মেয়েটার কেসের বিষয়। ও, নাম তো মনে নেই, তবে কি হয়েছে?
ওই বাড়ি থেকে আজ 2 জন এসেছিল তাদের ছেলেকে পাওয়ার যাচ্ছে সরি ওই বাড়ি থেকে আজ 2 জন এসেছিল তাদের ছেলেকে পাওয়া যাচ্ছে না। খুব সুন্দর একটা মেয়ের সাথে বের হয়েছিল। এই বিষয়ে কিছু জানেন? কেমন সুন্দর মেয়ে? আর একটা মেয়ের সাথে বের হয়েছে, তাতে কি হয়েছে? আপনি এসব ফালতু খবর শোনাতে কল দিয়েছেন? এটা আপনার বিষয়, আমাকে কেন বলছেন? কারণ ওই দিন ওই বাড়িতে আপনার যাওয়ার কথা ছিল। যদি দেখে থাকেন কিছু তাই বললাম। আর ওই মেয়ের সাথে বের হওয়ার পর থেকে হিরণকে পাওয়া যাচ্ছে না। তাদের ভাষ্যমতে মেয়েটা অসম্ভব রূপবতী ছিল, যাকে বলে চাঁদের পরী। নিরুপমা বিরক্ত হয়ে বলল, আপনি বসে বসে হয় ছেলেটাকে বের করুন, না হয় আকাশের দিকে তাকিয়ে দেখুন চাঁদ উঠেছে কিনা। চাঁদ না উঠলে বুঝবেন চাঁদের পরী এখনও পৃথিবীতে আছে, আর চাঁদ উঠলে বুঝবেন চাঁদের পরী নিজের সাথে ওই হিরণ নাকি হীরা, যাই হোক, নিয়ে গেছে। আয়ান বোকার মতো মোবাইলের দিকে তাকিয়ে রইল। নিরুপমা আয়ানকে কিছু বলতে না দিয়ে কল কেটে দিয়েছে। বুড়ির কথা শুনে তো মনে হচ্ছে না মেয়েটা নিরুপমা। এমন নিম পাতার মুখে এত মধুর কথা বের হবে না। আর নিরুপমা তো এত সুন্দরী নয়। কি জানি, হতেও পারে। আয়ান তো নিরুপমার মুখ এখনো দেখেনি। সুন্দরী মেয়েদের কথাও সুন্দর হয়। ওরা মিষ্টির মতো দেখতে, কথা বলে মনে হয় মধু ঝরে পড়ছে। আর এটা তো একটা করলা, নিম পাতা। না না, ওটা নিরুপমা নয়। তাহলে কার সাথে হিরণ বের হয়েছিল? আয়ান ঠিক করলো সে আজ ঈশার সাথে দেখা করবে, তারপর হিরণের বিষয়টা ভেবে দেখবে। জবা কথা শেষ করে সামনের ব্যালকনির দিকে তাকিয়ে দেখলো অব্র ফেল ফেল করে ওর দিকে তাকিয়ে আছে। জবা অব্রকে পাত্তা না দিয়ে চলে আসতে চাইলে অব্র বলে ওঠে, কে ছিল? কার সাথে আমাদের মারা প্ল্যান করছো? জবা চোখ মুখ হেসে পিছনে ফিরে ফিক করে হেসে বলল। মনে করো তোমার ভাইয়ের সাথে। অব্র ভুরু কুঁচকে বলল। মানে? জবা মাথা হেলিয়ে কাঁধ ঝাঁকিয়ে বলে উঠল, হ্যাঁ, তোমার পুলিশ ভাইকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে মারলে নিজেও মজা পাবো আর পাপীরাও যন্ত্রণা পাবে। অব্র গম্ভীর মুখে বলে উঠল। তুমি এতক্ষণ আয়নের সাথে কথা বলছো? জবা দু হাত বুকের উপর রেখেই বলল, কোনো সন্দেহ আছে? তোমরা মেয়ে জাতিরা এমন কেন? একজনের মৃত্যু হতে না হতে আরেকজনের কাঁধে ঝুলে পড়ার কত আগ্রহ! অন্তত তোমাকে এমন ভাবিনি। আমরা তো অনেক কিছুই ভাবি না, তবে হয়ে যায়। সেখানে আমিও না হয় অন্য সব নারীদের তালিকায় পড়লাম। ভিন্নতা মানায় না। আর তোমরা পুরুষদের কে বলে এত মানবতার ফেরিওয়ালা হতে? অব্র প্রচণ্ড রাগে চোখ মুখ লাল করে তাকিয়ে আছে জবার দিকে। জবা অভ্রের মুখের উপর ঠাস করে ব্যালকনির দরজা লাগিয়ে দিল। রাগে অভ্র দেওয়ালের একটা লাথি মেরে চোখ মুখ বন্ধ করে রাখলো। এই মেয়ে ওকে পাগল বানিয়ে তারপর শান্ত হবে। একে তো বিয়ে নাটক করেছে, দ্বিতীয় নিজের সাথে বাড়ির সবগুলোকে আঙ্গুলের ইশারায় নাচাচ্ছে, অথচ কেউ বুঝতেই পারছে না। এদের আর এক হাবলা, একে পুলিশ হতে কে বলেছে? এ তো মজলু হওয়ার দরকার। লাইলির প্রেমে পুরো দুনিয়া ভুলে বসে আছে, চোখের সামনে ছলনা ধরতেই পারছে না। সবাইকে দোষ দিয়ে কী লাভ? ছলনার নারী এতটাই ভয়ঙ্কর, যতক্ষণ না সে নিজ থেকে ধরা দেয় তাকে ধরার ক্ষমতা কারো নেই। জবা বিছনার উপর মোবাইল রেখে ঘুরতেই বিলি এসে জবাকে জাপটে ধরেই বলে উঠল, ভাবি, আস্তে আস্তে বেলি। এই নাও মিষ্টুমুখ করো। কিসের? আমার বিয়ের। বেলিকে লজ্জা পেতে দেখে জবা হেসেই বলল, কি ব্যাপার ননদিনী, লজ্জায় লাল হয়ে গেছো? তার কথা ভাবতেই আমার শরীর শিউরে ওঠে। লজ্জায় চারপাশ ঘিরে ধরে। কে সে আমার ননদিনীর রাজ্যের রাজা? তুমি তাকে চেনো? জবা অবাক হয়ে বলল। আমি কিভাবে চিনি? এই বাড়ির কেউ? জবা অবাক হয়ে বলল। এই বাড়ির কে? অভ্র ভাই। জবার হাত থেকে মিষ্টি পড়ে যেতে নিল। কি হয়েছে? তুমি ঠিক আছো? জবা নিজেকে সামলে নিয়ে বলল, আমি ঠিক আছি। শুভকামনা বেলি। বেলি মুচকি মুচকি হেসে অপরের বিষয় বলতে শুরু করলো। বিয়েতে কোন ড্রেস পরবে, কিভাবে নাচবে, কে কে আসবে, কিভাবে আয়োজন করবে, সবকিছু জবাকে শোনাচ্ছে। জবা চুপচাপ সবকিছু শুনলো। বেলি কথা বলতে বলতে বেলকনির দরজা খুলে সামনের বেলকনিতে কপি হাতে অভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে ইশারায় জবাকে এখানে আসতে বলল। জবা বুঝলো না এর আবার কি হলো। জবা আসতেই লজ্জায় লাল হওয়া মুখে বেলি বলে উঠল, আমার উনি এত হট কেন ভাবি? দেখলেই দিলে কুচকুচ হতা হে। আমার হট চকলেট বয় শুধুই আমার।
জবা ঠোঁটের কোণে হাসি ঝুলিয়েই বলল, শুধুই তোমার। জঙ্গলের ভিতরে একটা লাশ পাওয়া গেছে। কে খুন করে জঙ্গলে ফেলে গেল? লাশ দেখে ভয়ে কেউ এগোতেই পারছে না। এত ভয়ঙ্কর ভাবে কোনো সুস্থ মানুষের পক্ষে খুন করা সম্ভব নয়। আর লাশের দিকে তাকিয়ে আছে। লাশের চোখ উল্টে আছে, মাথার চুল পড়ে আছে, সম্ভবত চুলে আগুন লাগিয়ে দিয়েছিল, মুখে ছুরির মতো কেউ আঘাত করেছিল, হাতের পায়ের নখ উল্টে দিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর যেটা, লাশের গোপন অঙ্গ কেটে লাশের পাশে গাছে ঝুলিয়ে রেখেছে। বারেক ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে এসে পড়ল। স্যার, এখানে একটা লাশ না, 4টা লাশ, তাও একই রকম মৃত্যু। লাশের পাশে গোপন অঙ্গের সাথে একটা চিরকুট, তাতে রক্তে লেখা, পাপ কখনো গোপন করা যায় না, তা জল করে আকাশের তারার মতো পাপির মনে। গভীর ভাবনায় ডুবে আছে আয়ান। জঙ্গল থেকে আসার পর থেকে আয়ান এমন গম্ভীর হয়ে বসে আছে। পুরো পুলিশ ডিপার্টমেন্টের মিটিং বসেছে, আয়ান মাত্র সেখান থেকে আসলো। এই একই কেসের দায়িত্ব দেওয়া হয়েছিল আয়ানকে। প্রথম লাশটা যে ছিল তার নাম হিরণ। হিরণের পরিবারের কারো অবস্থা ঠিক নেই। একমাত্র ছেলের এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। যত বড় পাপই হোক, তাই বলে এত ভয়ঙ্কর মৃত্যু। আয়ান বাকি 3 জনের পরিবারের লোকদের সাথে কথা বলবে বলে মনে স্থির করলো। কোনো শত্রুর খবর পেলে ধরতে সুবিধা হবে। খুনগুলো দেখে মনে হচ্ছে খুব মাথা খাটিয়ে খুন করা হয়েছে, কোনো প্রমাণ ফেলে চায়নি। এত নিখুঁতভাবে কারা করেছে, একদম সিরিয়াল কিলার মনে হচ্ছে। আয়ানকে মনে করে নিরুপমার কাছে কল দিল। ওপাশ থেকে কিছু সময় পর রিসিভ হলো। আয়ান হিরণের মৃত্যুর খবর নিরুপমার কাছে পড়ল। সাথে ওর 3 বন্ধু ছিল। 4 জনের একই অবস্থা করে মৃত্যু দেওয়া হয়েছে। নিরুপমা বেশ অবাক হয়ে পড়ল। কি বলছিলেন? কিন্তু কেন? কে করলো? তা তো জানি, তবে পুরো ডিপার্টমেন্ট মিলে খুব জলদি খুনিকে ধরে ফেলবো, তারপর বাকিটা জানা যাবে। নিরুপমা আজ বেশ শান্তভাবে কথা বলল আয়নের সাথে। আয়ন নিরুপমার সাথে কথা বলে রেখে নিজের সাথেই বলে উঠল, এত বড় একটা মার্ডার সাথে সব টিভি চ্যানেলে দেখানো হয়েছে, অথচ নিরুপমা নিরু এখনো কিছু জানে না। সিআইডি অফিসার নিরুপমা নিরু নাম করা একজন সিআইডি হয়ে এত বড় খবর আমার থেকে শুনলো, তাও 18 ঘন্টা পর। আয়নের কিছুটা খটকা লাগলো। বারেক এসে আয়নের সামনে একটা ফাইল রেখে বলল, স্যার, ঈশা মেয়েটা নিজের কেস তুলে নিয়েছে। আয়ান আরেক দফা অবাক হয়ে তাকালো বারেকের দিকে। যে মেয়ে মৃত্যুর সাথে লড়াই করছিল তাও বলছে আমার আর সঠিক বিচার চাই, অপরাধী ধর্ষকের শাস্তি চাই। 2 দিন আগে ওর বন্ধুরা এসে পুলিশকে থ্রেট দিয়ে গেছে, সেই মেয়ে আজ কেস তুলে নিল, তাও আবার হিরণের মৃত্যুর সাথে সাথে। কিছুটা একটা কাহিনী আয়নের চোখের সামনে ঘুরছে, কিন্তু আয়ন ঠিক ধরতেই পারছে না। মনে হচ্ছে একটা সুতো ধরলে বাকিগুলো বেরিয়ে আসবে। বাড়িতে চলছে বিয়ের আয়োজন। আবারও 3 দিন পর বিয়ে, অথচ আয়োজন শুরু হয়ে গেছে আরো 2 দিন আগ থেকে। শালীন বেগম অনলাইনে অফলাইনে ইচ্ছা মতো কেনাকাটা করছেন, কিন্তু তাতে ওনার কেনাকাটা শেষ হচ্ছে না। নিজের একমাত্র মেয়ের বিয়ে উপলক্ষে যেমন তেমন আয়োজন করবে না, বিশাল বড় আয়োজন করবেন, তাতে কোনো আপত্তি নেই কুলসুম বেগমের। উনার ইচ্ছে বড় ছেলের বিয়ে তো আর নিজের মতো করে কিছুই করতে পারেননি, অব্রের বিয়েতেই করবেন। আয়নের অফিসে এমনিতেই এত ঝামেলা, তার উপর বাড়ি থেকে একের পর এক কল যাচ্ছে। বিরক্ত হয়ে আয়ান মোবাইল বন্ধ করে রাখলো, তাতেও তার শান্তি মেলেনি। কিছু সময় যেতেই বেলি আর মৌরি এসে হাজির। আয়ান রেগেই বলে উঠল, একটু তো লজ্জা কর বেলি, নিজের বিয়ে অথচ নিজেই নেচে নেচে বেড়াচ্ছিস, কোথায় ঘরের কোনায় বসে কান্নাকাটি করবি তা না। বেলি আজ কিছুতেই রাখবে না, চুলগুলো পেছনে দিয়েই বলল, শোন আয়ন, তুই হয়তো বাংলা সিনেমা ইদানিং বেশি দেখছিস, এইসব সিনেমাই চলে, বাস্তবে না। আর আমাকে কোনো জোর করে বিয়েও দেওয়া হচ্ছে না, চুপচাপ আমাদের সাথে চল। আমি কোথাও যাচ্ছি না। বেলি খুব ভালো করে জানে আয়ান কি বললে যাবে। দেখ আয়ান, জবা অপেক্ষা করছে। জবার কথা শুনতে আয়নের সুর নিচে নেমে আসলো, আস্তে করে বলল, জবা যাবে? মৌরি কিছু বলতে চাইলে ইশারায় বেলি চুপ করিয়ে দিল। রাগে কটমট করে তাকিয়ে রয়েছে মৌরি আয়নের দিকে। শালীন বেগম সেজে গুজে নিচে নেমে আসতো। বেলি বিরক্ত হয়ে বলল, তুমি কোথায় যাচ্ছ? আমি তোদের সাথে যাব, আমারও কিছু কেনাকাটা বাকি আছে।
প্লিজ আম্মু, আব্বুকে সাথে নিয়ে কিনে নিও। আজ আমি আয়ান, মৌরি, জবা, অভ্র যাব। জবা কেন যাবে? আম্মু, 3 দিন ধরে কিনছো, তাতেও শেষ হচ্ছে না। এখন জিজ্ঞেসও করছো জবা কেন যাবে? তুমি চাও তোমার মেয়ের বিয়েতে সে পুরনো কাপড় পরুক? এটা কখন বললাম? তবে সাবধানে বেলি, জবা কিন্তু প্রেগনেন্ট। কিছু হয়ে গেলে বড় ভাবি কাউকে ছাড়বে না। ঠিক আছে। জবা ওদের সাথে যেতে চায়নি। সাইলা সিদ্দিকী বুঝিয়ে বললেন বেলি না হয় কষ্ট পাবে। হায়ানকে বললেন বিশেষ খেয়াল রাখতে। মরি শুধু দর্শক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখে, রাগে দুঃখে শুধু বলে আমারও সময় আসবে, সহ্য করে নেই এখন। আয়ান ড্রাইভিং সিটে বসতেই পাশের সিটে মৌরি বসে গেল। আয়ান একবার জবার দিকে তাকালো। ইচ্ছে ছিল জবা পাশে বসবে, অথচ এই হাফ মেন্টাল ওদের মাঝে হাড্ডি হতে চলে এসেছে। হসপিটালের সামনে আসতেই অভ্র ওদের সাথে যোগ দিল। সমস্যা হলো মৌরি কিছুতেই পেছনে বসবে না, ওর কথা ওর নাকি মাথা ঘুরছে। অভ্র বলল রিক্সা করে চলে যাবে ও আয়ান বলল আরে ভাই, লজ্জা পাওয়ার কি আছে? হবু বউ আর বিয়ে করা বউ একই জিনিস, ওর পাশে বস। ও আমার বোন, আর বোনের পাশে বসতে পারি। রাগে পিত্তি চলে উঠল বেলির। আজ বাদে কাল বিয়ে, এখনো নাকি বোন। বেলি সরে গেল জবার জন্য সাইডে। জবা কিছু বলার সুযোগে পেল না। অভ্র ওর পাশে বসে গেল। বেচারি এখন দুজনের মাঝে। অভ্র মুচকি হেসে ফিসফিস করে বলে উঠল বলা তো যায় না, জায়গায় ভেবে বদলে যেতেও পারে। ফিসফিস করে বলার কারণ জবা বাদে কেউ শুনো না। জবা হেসে বেলির দিকে তাকিয়ে বলল জায়গা বদলানো চাই বেলি, ভাগ্য নয়। বেলি গাল ফুলিয়ে জবার গাড়ির বাহিরে তাকিয়ে থাকলো। সারা রাস্তা মরি বকবক করছে, আয়ান চুপচাপ শুনছে, কোনো উত্তর দেয়নি। পিছনের সবাই বেশ বিরক্ত মৌরির বকবকের উপর। আয়ান শান্ত দৃশ্যে তাকিয়ে বলল মৌরি, একবার তো চুপ কর, মাথা ধরে আছে। মৌরি বেলির দিকে তাকালো। বেলি অফের কথা শুনে গাল ফুলিয়ে বসে আছে। এদিকে মৌরিও গাল ফুলিয়ে বসে রইল আয়নের উপর। জবা গাড়ি থেকে বের হওয়ার সময় গাড়ির সাথে পা আটকে পড়ে যেতে নেয়। খুব সাবধানে অভ্র সামলে নেয় জবাকে। হায়ান ব্যস্ত হয়ে বলে উঠল তুমি ঠিক আছো? জবা মাথা নেড়ে বোঝালো সে ঠিক আছে। অভ্র বিড়বিড় করে বলে উঠল এই এক মেয়ে যার আশেপাশে সবাই প্রকাশ হোক আর গোপনে মরে যাক, তাতে ওর কিছুই যায় আসে না। অথচ ও একটু চোট পেলে হাজার মানুষ আছে। অভ্রকে দেখে মনে হলো সেই বিয়েতে বেশ খুশি। নিজে পছন্দ করে নিজের জন্য কিনলো, মাঝে মাঝে এটা সেটা আয়ানকেও পছন্দ করে দিল। জবা শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। ওর এইসব একদম ভালো লাগে না। কাজিন কারো বিয়েতে জবা ফুলেও যেতে চায় না, শুধু বিয়ের দিন একটু হাজিরা দিতে আসতো। ওর ড্রেস আপ দেখলে হতাশ হয়ে থাকাতো কাজিনরা। যেখানে সবাই কি পরবে বিয়েতে এক সপ্তাহ আগে থেকে উত্তেজনা, সেখানে জবা একটা লেডিস প্যান্ট শার্ট পরে হাজির। জবার জন্য বেলি পছন্দ করে কিনলো। অভ্র জবার দিকে তাকিয়ে আয়ানকে বলল তোর না হওয়া হবু বউ আর বর্তমানে ভাবিকে এটা দিতেই পারিস, ভালো লাগতে পারে। আয়ান অনেকক্ষণ ধরে খুঁজছিল জবাকে, কি দেওয়া যায়। শাড়িটা আয়ানেরও পছন্দ হয়ে যায়, তাই নিয়ে নিল। বাড়িতে গিয়ে জবাকে দেবে গোপনে। বাড়িতে আসতে আসতে রাত হলো। মার্কেট করে ওরা আবার গিয়েছিল সিনেমা হলে, সেখান থেকে ফিরতে রাত হয়ে গেছে। কুলজু বেগম কাউকে কিছু বলল না। বাড়ির সবাই যেন ভেবে নিয়েছে বাড়ির বিয়ের আগে কেউ কাউকে কিছু বলবে না, কোনো ঝামেলা করবে না। সবাই নিজেদের রুমে চলে গেল। জবা নিজের রুমে যাবে তখনই পিছন থেকে অভ্র বলে উঠল পাপ কখনো গোপন করা যায় না, তা জলজল করে আকাশের তারার মতো পাপির মনে। জবা ভয়ে ভয়ে পিছনে ফিরতেই দেখলো অভ্র মোবাইলে কারোর সাথে কথা বলছে। জবা হাঁপ ছেড়ে বাঁচলো, পা বাড়ালো রুমের দিকে, তখনই আবার শুনতে পেল। এই কথাটা আমি আগেও কোথাও শুনেছি। পা থমকে যায় জবার। জবা খুব ভালো করে বুঝতে পারছে অভ্র ইচ্ছে করে ওকে শোনাচ্ছে। অভ্র কি ওকে সন্দেহ করছে? চারপাশে লাইটিং করা লাল সবুজ বাতি চলছে, ফুলে ফুলে সাজিয়ে আছে ছাদটা। আয়ান মৌরি সব কাজিনরা মিলে। জবা নিজের রুমে বেলির সামনে বসে আছে। বেলির মুখের এই জল জল করা হাসি দেখে জবার কিছু সময়ের জন্য খুব দুঃখ কষ্ট ভুলে গেল। মেয়েটার বিয়েতে এত খুশি যে কেউ ওর মুখ দেখলে বুঝতেই পারবে। বেলি জবার সামনে করা হলুদ শাড়ি নিয়ে বসে আছে। ভাবি, তোমার মতো করে শাড়ি পরিয়ে দাও। বেলি বাচ্চাদের মতো
হাবদারটা বুকে গিয়ে লাগলো জবার। মনে হলো ছোট বোন সামনে বসে আছে। জবা শাড়ি হাতে নিয়ে পড়ল। এসো। বেলি খুশিতে জবাকে জড়িয়ে ধরেই বলল, তুমি এত ভালো কেন? তুমিও অনেক বেশি ভালো বেলি। যে যেমন তার কাছে অপর পক্ষের মানুষটাকে তাই মনে হয়। বেলি হেসেই বলল। তোমার জন্য একটা গিফট এনেছি। জবা বেলির শাড়ি পরাতে পরাতে হেসেই বলল। কি গিফট? বেলি বুকে হাত দিয়ে পেছন দিকে হেলে গিয়ে অভিনয় করে বলল। এভাবে হেসো না প্লিজ, আমার হার্টবিট বেড়ে যায়। জবা বেলির অভিনয় দেখে খিলখিল করে হেসে উঠল। মুগ্ধ চোখে বেলির দিকে তাকিয়ে রইল। জবার দিকে আর মনে মনে বলে উঠল। তোমার মুখের এই হাসি ফিরে আসুক, এমন হাসিতে তোমাকে মানায়। জবার দিকে বেলি এভাবে তাকিয়ে থাকতে দেখে জবা বলে উঠল। এভাবে কি দেখছো? তোমাকে। জবা মুচকি হেসেই বলে উঠল। ইস, কেন ছেলে হলে না? টুপ করে বিয়ে করে নিতাম এই মুগ্ধ চোখের মেয়েটাকে। বেলি লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলে উঠল। পরের জন্মে ছেলে হয়ে জন্ম নিব তোমার জন্য সুন্দরী। দুজন হাসাহাসি করে রেডি হলো। জবার সাজগোজ তেমন পারে না, বেলি নিজেই সেজে নিল। বেলি রেডি হয়ে জবার দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল। আয়ান ভাই দিতে বলেছিল তোমাকে, এটা তোমার গিফট। যেব তেমন আগ্রহ দেখালো না, প্যাকেটের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। বেলি আবার বলে উঠল। একটা সিক্রেট বলি। বলো। গিফট আয়ান ভাইয়া করলেও পছন্দ কিন্তু আমার। উনি করেছে, মানে অভ্র ভাই। তাতেও জবার কোনো হেলদোল দেখা গেল না। সে বেলির দিকে তাকিয়ে গালে হাত রেখেই বলল। কোনো কালো ছায়া এই মিষ্টি মেয়েটার জীবনে না আসুক। সব সময় আমার প্রাণোচ্ছল হাসি খুশি থেকো। সব সময় এটা মনে রাখবে, নিজের সুখ নিজের আদায় করে নিতে হয়, ছিনিয়ে নিতে হয়। অন্য কেউ আসবে না সুখী করতে। সবাই আসে দুঃখ দিতে। তুমি সিদ্ধান্ত নিতে হবে তুমি কি চাও, দুঃখ নাকি সুখ। এভাবে সব সময়ই থেকো। বেলি আরো একবার জবাকে শক্ত করে জড়িয়ে ধরে ফিস ফিস করে বলল। তুমি প্রেগনেন্ট না, তাই না? বেলির মুখে এমন কথা শুনে জবা আর যেন ফ্রিজ হয়ে যাওয়ার মতো জমে গেল। বেলি শাড়ি ঠিক করে বলল। রেডি হয়ে ছাদে এসো, এত অবাক হওয়ার কিচ্ছু নেই। আমি প্রথম দিন বুঝতে পেরেছিলাম, কাউকে বলবো না। মেহেদি অনুষ্ঠান চলছে। জবা আয়নের দেওয়া হলুদের মধ্যে লাল পাড়ের শাড়িটা পরে ছাদে আসলো। মুখে কোনো সাজসজ্জা নেই, চুলগুলো ছেড়ে রেখেছে। জবার দিকে সবাই হাঁ করে তাকিয়ে আছে। প্রায় সবার চোখে ঘুরে ঘুরে বারবার জবার দিকে আটকে যাচ্ছে। একটা মেয়ে কেন এত সুন্দর হতে হবে? আয়ান বেচারার অবস্থা নাই বলি মহিলাতে দাঁত চেপে সহ্য করছে। একটু পর অভ্র আসলো ছাদে। একবার সবার দিকে তাকিয়ে দূরে গিয়ে রেলিংয়ের উপর বসলো। বেলি লজ্জায় বারবার লাল হয়ে যাচ্ছে। পাল্লা থেকে মেয়েরা বেলিকে বাকি সব মেয়েদের মেহেন্দি দিয়ে দিচ্ছে। বেলির মেহেন্দি আর্টিস্ট জিজ্ঞাসা করলো। আপু, আপনার বরের নাম কি? বেলি লাজুক হেসে তাকালো দূরে বসা অভ্রর দিকে। অভ্র মোবাইলে কি যেন করছে। অভ্র? মেয়েটা সুন্দর করে মেহেন্দির মাঝখানে অভ্র নামটা লিখলো। বেলির মনে হচ্ছে সবকিছু স্বপ্নের মতো, এত সহজে সে তার শখের পুরুষকে পেয়ে যাচ্ছে। আনন্দে চোখের কোণে পানি এসে জমা হলো। এটা দুঃখের জল নয়, সুখের আনন্দের কান্না। আয়ান জবার পাশে এসে দাঁড়ালো। জবার দিকে তাকিয়ে মাথার চুল চুলকে বলল। আপনাকে সুন্দর লাগছে। ধন্যবাদ। শুধু ধন্যবাদ? তো? আয়ান হতাশ হয়ে বলল। না, কিছু না। জবা ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল। চলেন কাজে অফিসে। আয়ান দ্রুত অবাক হয়ে জবার দিকে তাকিয়ে বলল। কেন? কি বোকা আপনি! কাজে অফিস কেন যায় মানুষ? বিয়ে করতে। জবা মুচকি হাসলো। আয়ান বলে উঠল। সত্যি? আমি তো রেডি। এমনিতেই ছোট ভাই বড় ভাইয়ের আগে বিয়ে করে নিচ্ছে, লোকে কি বলবে? চলেন বিয়ে করে নি। জবা আয়নের দিকে ঘুরে দৃষ্টিতে তাকিয়ে বলল। এত তাড়াহুড়ো কিসে? কোথাও পালিয়ে যাচ্ছি না? তবুও বড্ড ভয় হয় যে। কিসে? আপনাকে হারানোর। মনে হয় এই বুঝি আপনাকে হারিয়ে ফেললাম, ঘুম ভাঙলেই আপনি অন্য কারোর। জবা হাঁটতে হাঁটতে ছাদ থেকে নেমে গেল। আয়ান তাকিয়ে রইল জবার যাওয়ার দিকে। জবা পিছনে ফিরেই বলল। কোথাও যাচ্ছি না আমি, আপনি না গেলেই হলো। আজ বিয়ে, এত বড় আয়োজন করা হয়েছে, চৌধুরী বাড়ির ছেলে মেয়ে বিয়ে বলে কথা। বেলিকে পার্লার থেকে সাজানো হয়েছে।
এক এক কাজিনের হাসি ঠাট্টা শুনে লজ্জায় বেলি মরি অবস্থা। জবা নিজের রুমে সুন্দর দেখে একটা শাড়ি পরে নিল। এটা আসিফ দিয়েছিল জবাকে এই বাড়িতে এনে। আসিফের দেওয়া প্রথম শাড়ি ছিল। কোথায় আছে আসিফ? জবা শাড়িটা গায়ে জড়িয়ে বলে উঠল, আমি তোমাকে যেভাবেই হোক খুঁজে বের করবো আসিফ। তোমার কাছে যে আমি অনেক ঋণী। আমার মন বলছে তুমি বেঁচে আছো। অব্রকে দেখে সবসময় মনে হয়েছে সে বিয়ে নিয়ে খুশি। জবা খেয়াল করেছে বিয়ে ঠিক হওয়ার পর থেকে অভ্রের কোনো পরিবর্তন হয়নি। সে নিষেধ করেনি, সে বিয়েতে রাজি, এটা সবসময় বুঝিয়েছে। বেলি অভ্র খুশি তো জবা খুশি। জবা খুব জলদি সব কিছু শেষ করে এই বাড়ি থেকে চলে যাবে। শুধু বিয়েটা শেষ হোক, সব কয়টা পাপির মুখোশ টেনে হিসড়ে খুলবে। বেলি জবাকে দেখে হাসলো। জবার মনে হলো ওর দেখা সবচেয়ে সুন্দর মেয়েটি বউ সেজে বসে আছে। কথায় আছে না, বিয়ের সাজে মেয়েদের সৌন্দর্য হাজার গুণ বেড়ে যায়। বেলিকে দেখে আজ তাই মনে হচ্ছে। সামনে দুজন, পিছনে দুজন, বিয়ের ছাউনি মাথার উপর ধরে আছে, মাঝে বেলি। সামনে জবা এক পাশে, অন্য পাশে মরি ধরে রেখেছে। গান বাজছে, ক্যামেরাম্যান ভিডিও করছে। দুই পাশে বিয়ের গেস্ট আর মাঝখান দিয়ে বেলিকে নিয়ে আসা হচ্ছে। বেলির চোখে মুখে খুশি উপচে পড়ছে। বেলিকে স্টেজে বসিয়ে সবাই তাকিয়ে রইল ছেলেপক্ষ আসার দিকে। সেকেন্ড মিনিট পেরিয়ে যাচ্ছে, কিন্তু কেউ আসছে না। ছেলের সাথে আয়ান আর কাজিন বন্ধু আসার কথা, কিন্তু কারো কোনো খবরই নেই। কুলসুম বেগম কপালে হাত ঠেকিয়ে বসে আছেন, কি করবেন বুঝতে পারছেন না। শালীন বেগম হিসকি তুলে কান্না করছে। শফিক সাহেব গম্ভীর মুখে বসে আছে। আয়ান দূরে দাঁড়িয়ে মতিগজি বোঝার চেষ্টা করছে। সবাই দেখলো ছেলেপক্ষ আসছে, আবার গান বাজছে, ভিডিও হচ্ছে, কাজিন বন্ধুরা নাচছে, অথচ বরের যেন পাথর হয়ে গেছে। বরের পা চলছেই না। বেলি স্টেজের লজ্জায় মাথা নিচু করে বসে আছে। বর আসছে বলার পর থেকে লজ্জা ঘিরে ধরেছে। বর চুপচাপ বেলির পাশে স্টেজে বসলো। কাজে বিয়ে পড়ানো শুরু করলো। প্রথম বেলিকে কবুল বলতে বলা হলো। বেলি খুশিতে কবুল 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 বলে চিৎকার করে উঠল। নিজের এমন উত্তেজনায় নিজেই লজ্জা পেয়ে গেল। হেসে উঠল আশেপাশে সবাই। কাজী হেসেই বলল, একবার বলতে বলেছিলাম, তিনবারই বলে ফেললে। বেলি মনে মনে বলে উঠল, শখের পুরুষ বলে কথা, আর এখন তো বর। কাজী এবার বরকে বলে উঠল, শাফিক সাহেব, একমাত্র ছেলে আয়ান চৌধুরী, আপনি বিয়েতে রাজি হলে বিসমিল্লাহ বলে কবুল বলুন। বেলির কানে কোনো নাম নয়, মনে হলো কেউ আগুনের লাভা ঢেলে দিয়েছে। শরীর থরথর করে কেঁপে উঠল। কাঁপা কাঁপা শরীরে উঠে দাঁড়াতে চাইলে মনে হলো মাথা ঘুরছে। দাঁড়িয়ে নিজের বরের দিকে তাকিয়ে এ হতে পারে না। অতিরিক্ত শক্তির কারণে জ্ঞান হারালো। ঠোঁটের নিচে পড়ার আগে জবাকে ধরে ফেললো। কি আজব, কি আজব! সারা জীবন শুনে আসলো বিয়ের আগ মুহূর্তে বউ পালায়, আজ দেখলো জামাই পালিয়েছে। সত্যি পৃথিবী উল্টে গেছে। না হলে জামাই কেন পালাবে? জামাই পালিয়েছে এটা ধামাচাপা দেওয়ার এত চেষ্টা করেও কোনো লাভ হলো না। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লো চৌধুরী বাড়ির ছোট ছেলে বিয়ের আগ মুহূর্তে পালিয়ে গেছে। ডাক্তার রাফসান চৌধুরীর অভ্রর বউ রেখে বিয়ের আগ মুহূর্তে পালিয়ে গেছে। নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ল। কুলসুম বেগম কপালে হাত দিয়ে বসে আছেন, পাশে চশমাটা পরে আছে। হাত বাড়িয়ে চশমা হাতে নিলেন। ভিতর থেকে একদম ভেঙে পড়েছে নাচ। অভ্র এমনটা করবে কল্পনাও করেনি। খুব যত্নে চোখের কোণে জলটা লুকিয়ে ফেলল। উনি নিজের ভাবনায় নিজেই হেসে উঠলেন, বলে উঠল, কল্পনা তো কিছুই করি না, অথচ হয়ে যায়। জবা কুলসুম বেগমের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় থমকে গেল। দরজা হালকা ভিড়ানো। জবা একবার ভাবল, উনি ঠিক আছে তো? পরে নিজেই নিজেকে বলে উঠল, যা ইচ্ছে হোক, তাতে আমার কি? বেলি পিট পিট করে চোখ খুলে আশেপাশে তাকালো। শালীন বেগম মেয়ের বালিশের পাশে বসে আছে, হয়ে উপচে আছে মুখখানা। শফিক সাহেব মেয়ের জ্ঞান ফিরতে দেখে খুশিতে এসে আস্তে করে বসত। ডক্টর বলেছে রুমে যেন বেশি কেউ না থাকে, তাই শুধু শালীন বেগম আর শফিক সাহেব বসে আছেন। শফিক সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, এখন কেমন লাগছে আম্মা? শালীন বেগম উত্তেজিত হয়ে বলে উঠল, বেলি মা আমার, তোর কি হয়েছিল? আমি কত ভয় পেয়েছিলাম জানিস? শালীন বেগম আঁচল দিয়ে চোখ মুছলেন।
দেখেই বোঝা যাচ্ছে মেয়ের টেনশনে কেমন অস্থির হয়েছিলেন। বেলি কারো কথায় উত্তর দিচ্ছে না, কারো কোনো কথাই যেন ওর মাথায় ঢুকছে না। সে আলতো করে মাথায় হাত রেখে চোখ বন্ধ করে সবকিছু মনে করার চেষ্টা করছে। চোখের সামনে ঝাপসা হয়ে সবকিছু ভেসে উঠল। বেলি শফিক সাহেবের দিকে তাকিয়ে বলল, সব কিছু স্বপ্ন ছিল তাই না আব্বু? আজ তো আমার বিয়ে, অভ্র তো আমার জন্য অপেক্ষা করছে। শালীন মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। বেলি আবার বলে উঠল, আমাকে তো রেডি হতে হবে। ভাগ্যিস সব কিছু স্বপ্ন ছিল, না হয় কি হতো বলো তো আব্বু? এত ভয়ঙ্কর স্বপ্ন কেন আজই দেখতে হলো? আমার জন্য অভ্র অপেক্ষা করছে, আমি রেডি হচ্ছি। বেলি উঠতে নিলে শালীন বেগম আলতো করে বেলির হাতটা ধরেই বেলি বলে উঠল, আম্মু, আজ আমার বিয়ে, আর তুমি নিজের কি হাল করে ফেলেছো? এই বাড়িতেই তো আছি, কোথাও যাচ্ছি না তো। মেয়ের এমন অবস্থা দেখে শালীন বেগম হু হু করে কেটে উঠলেন। বেলি মায়ের হঠাৎ এমন কান্না দেখে দ্রুত কাছে এসে বলল, কাঁদছো কেন? প্লিজ কেঁদো না, আমার কষ্ট হয়। জবা দরজা ঠেলে রুমে এসে দেখলো বেলি জেগে আছে। জবা শালীন বেগমের দিকে একবার তাকিয়ে ইশারা করলো রুম থেকে বেরিয়ে যেতে, সবটাও সামনে নিবে। এই প্রথম শালীন বেগমের জবাকে অনেক আপন মনে হলো। মনে মনে আকুতি করে বলে উঠল, আমার মেয়েটাকে বোঝাও। শালীন বেগম আর শফিক সাহেব রুম থেকে বেরিয়ে গেল। জবা ভিতর থেকে দরজা লাগিয়ে এসে জবার পাশে বসলো। বেলি জবার দিকে তাকিয়ে বলল, সবার কি হয়েছে? জবা, অভ্রকে আমার বর্ষা যে কেমন লাগছে? জবা হাতে ইশারা করলে বেলিকে নিজের কাছে ডাকলো। বেলি ওর কাছে আসতেই জবা ইশারা করলো ওর কোলে মাথা রাখতে। বেলি হাঁসফাঁস করেই বলল, জবা, আমার জন্য অভ্র অপেক্ষা করছে, আজ তো আমার বিয়ে। জবা বেলির দিকে তাকিয়ে বলল, তোমার কি কিছুই মনে নেই? বেলি জিজ্ঞাসা করলো, কি? জবা বলে উঠল, আগে কোলে মাথা রেখে শুয়ে পড়ো বলছি। বেলি লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়তে জবা ওর মাথায় হাত বুলিয়ে বলে উঠল, বেলি, অব্র তোমার জন্য আর কখনো অপেক্ষা করবে না। আমি তো আর তাকে অপেক্ষা করার সুযোগও দিব না ভাবি, আজকের পর তো আমি তার। জবা দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, বেলি, তোমার বিয়ে হয়ে গেছে। আয়নের সাথে তোমার কি কিছু মনে নেই? অভ্র আসেনি বেলি? বেলি আস্তে আস্তে করে জবার কোল থেকে মাথা তুলে জবার দিকে তাকিয়ে বলল, তুমি আমার স্বপ্নের খবর কিভাবে জানলে? জবা করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা স্বপ্ন নয় বেলি, সব কিছু সত্যি। তুমি অতিরিক্ত শক্তে অজ্ঞান হয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে সব কিছু স্বপ্ন। বেলির মনে হলো কেউ ওর থেকে ওর সবচেয়ে দামি জিনিসটা নিয়ে নিয়েছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সেই ছোট থেকে যখন সে ভালোবাসা কি বুঝতে শিখেছে, তখন থেকে একটা নামেই মনে লিখতো, তাহলে অব্র ভাই। আর সেই অব্র ভাই যখন ওর হতে যাচ্ছে, তখন অব্র ভাই হারিয়ে গেল কেন? সে কোথায় আছে? ঠিক আছে তো? এমন একটা সিচুয়েশনেও বেলির অভ্রের জন্য চিন্তা হচ্ছে। ভাবতে তার ছেলের হাসি হাসলো জবা। জবা রেগেই বলে উঠল, সে পালিয়ে গেছে বেলি, তোমাকে সে ঠকিয়েছে। বেলি এই পর্যায়ে নিজেকে সামনে রাখতে না পেরে বিয়ের শাড়ি খামচে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। হারিয়ে গেছে, সব কিছু হারিয়ে গেছে। আজ তার সকল স্বপ্ন হারিয়ে গেছে। অভ্র ভাই তার সাথে এমন কেন করলো? ভালো না বাসুক, পায়ের কাছে ঠাঁই দিতে পারল না কেন? বেলি কি এতটাই অযোগ্য? জবা বেলিকে রুমে রেখে বেরিয়ে গেল। কান্না করে নিক, ইচ্ছা মতো ভেতরে হালকা হবে। শায়লা সিদ্দিকী নিজের রুমে রাগে গজগজ করছে। মৌরি এক কোণে বসে ফেস ফেস করে কান্না করে যাচ্ছে। শায়লা সিদ্দিকী ওকে ধমক দিয়ে বলে উঠল, তুমি চুপ করবে? আমি আমার চিন্তায় বাঁচছি না, মাথা খেও না। আন্টি, আয়ান ভাইয়ার বিরুদ্ধে এইভাবে তাকে বিয়ে করতে বাধ্য করা একদমই উচিত হয়নি। ভাইয়া না কিছু করে বসে। তোমাকে একবার বলেছি মাথা খেও না। শায়লা সিদ্দিকী নিজের রুম থেকে বের হয়ে বাইরে এসে দেখলো সবাই ঘুমিয়ে পড়েছে। হয়তো বাড়ির কিছু মেহমান রয়ে গেছে, তারা গেস্ট রুমে ঘুমিয়ে আছে।
ঘুম নেই বাড়ির কোনো সদস্যর চোখে। নিজেদের রুমে দরজা বন্ধ করে চিন্তায় ডুবে আছে সবাই। কুলসুম বেগম কিভাবে মিডিয়ায় মুখ বন্ধ করবেন সে চিন্তায় ঘুম নেই চোখে। শালীন বেগম মেয়ের চিন্তায় ঘুমাতে পারছেন না। কয়েকবার গিয়েছিলেন কথা বলতে, অথচ বেলি দরজা খুলছে না। মেয়ে না আবার উল্টোপাল্টা কিছু করে বসে, সেই চিন্তায় আছেন। শায়লা সিদ্দিকী আয়ানের সব বন্ধুর কাছে কল দিয়েছে, আয়ান কোথাও যায়নি। কবুল বলে যে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। চিন্তায় ওনার প্রেশার বেড়ে যাচ্ছে। জবা পাশিয়ে তাকিয়ে দেখলো জগে পানি নেই। গ্লাস হাতে নিয়ে রুম থেকে বের হয়ে নিচে আসলো। গ্লাসে পানি ঢেলে চেয়ার টেনে বসে পানি খেয়ে নিল। উঠে দাঁড়াতেই মনে হলো ড্রয়িং রুমে ও ছাড়া আরও কেউ আছে। জবা গ্লাসটা সাবধানে হাতে নিয়ে আস্তে করে পিছনে ফেলল। আবছা ছায়া দেখতে জবা গ্লাস দিয়ে অ্যাটাক করতে গেল ছায়ার মালিককে। শক্ত হাতে জবার হাত চেপে ধরে ফিস ফিস করে বলে উঠল, মেরে ফেলবে নাকি? কণ্ঠের মালিককে চিনতে ফুল হলো না জবার। জবা রেগে পা দিয়ে আঘাত করতে চাইলে অভ্র খুব সাবধানে সরে গেল। না হয় আজ তার গোপন জায়গায় জবার এক লাথি ঘন্টা বেজে যেত। অভ্র জবার হাত ঘুরিয়ে ওর এক পা দিয়ে হট পা আর এক হাত দিয়ে দু হাত চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। জবার ফিট অভ্রের বুকের সাথে লেপটে আছে। অভ্র জবার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, তুমি আমার কাছে একটা মশা ছাড়া আর কিছুই না জবা রানী। আমাকে আঘাত করতে এসো না, নিজে ক্ষত বিক্ষত হয়ে যাবে। জবা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে করতেই বলে উঠল, আমাকে ছাড়ো অসভ্য ছেলে। কোন সাহসে আমার শরীরে টাচ করেছো? শুধু একবার সুযোগ পেলে তোমার বুকে ছুরি বসাতে আমি দ্বিতীয়বার ভাববো না। অভ্র জবার কথা শুনে মুচকি হেসে বলে উঠল, যেই বুকে আজ ছুরি বসাতে যাচ্ছ, খুব জলদি সেই বুকে ভালোবাসার গোলাপ ফোটাতে ছটফট করবে। তোমার এমন ফালতু চিন্তা ভাবনা দেখে আমার ঘৃণা আসছে, আর কিছুই না। অভ্র আস্তে করে জবার হাত ছেড়ে দিয়ে বলল, মানুষ তো ঘৃণা তাকে করে যাকে সে ভালোবাসে। তাহলে তুমি কে? ছি, এমন চিন্তা কল্পনাও এলো না। তোমার মতো একজন কাপুরুষকে ভালোবাসার চেয়ে রাস্তার এক বদ্ধ পাগলকে ভালোবাসা ভালো। অভ্র গম্ভীর মুখে বলল, এই চিন্তা দ্বিতীয়বার আর ভুলেও মাথায় এনো না। এই মন মস্তিষ্ক সব জায়গায় আমি থাকবো। কোনো বদ্ধ পাগলকেও আমি আমার কল্পনায় সহ্য করব না। জবার রাগে দাঁতে দাঁত চেপে বলল, তোমার ডাক্তার দেখানো উচিত। তুমি অসুস্থ প্রাণী। একটু খারাপ লাগছে না আজ তুমি যা করেছো তার জন্য? অভ্র আয়েশ করে চেয়ার টেনে বসেই বলল, কি করেছি? কই, আমার তো কোনো খারাপই লাগছে না। জবার রাগে অভ্রের দিকে ঝুঁকে ওর শার্টের কলার চেপে ধরে বলল, তুমি আজ একটা নিষ্পাপ মাসুম একটা মেয়ের স্বপ্ন ভেঙে দিয়েছ, তাকে একদম শেষ করে দিয়েছ। এত মানুষের সামনে ওকে অপমান করতে তোমার কলিজা কাঁপলো না? ও তো তোমার কোনো ক্ষতি করেনি। আমি তোমার কাছে এসবের জন্য কোনো কৈফিয়ত দিব না। মাথা ধরে আছে, এক কাপ চা বানিয়ে দাও তো। একজন পাপীরও তো নিজের কাজের জন্য একটু লজ্জা বোধ হয়, খারাপ লাগে, অপরাধ বোধ ভেতর ভেতর শেষ করে দেয়। তোমার মধ্যে তো মানুষের কোনো হৃদয় নেই। সেই আগের মতো তোমার হৃদয় নোংরা হয়ে গেছে। মেয়েদের সম্মান করতে আগেও পারতে না, আজও শেখনি। অভ্র ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাগে লাল হয়ে যাওয়া জবার দিকে, চুল হাত খপা করা। ঝগড়া করতে করতে কখন যে শাড়ি আঁচল কোমরে পেঁচিয়ে রেখেছে, কানে ছোট্ট এক জোড়া ঝুমকা, রাগে লাল হয়ে যাওয়ার নাক, গাল, চোখ। অভ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জবা রেগে চলে যেতে নেই। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় সে বেলির সাথে হওয়া অন্যায়ের জন্য অভ্রকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবে। এরা মানুষদের কি মনে করে? খেলনা? এত দূর এনে একা ছেড়ে পালিয়ে যাবে? অপমানে জর্জরিত হয়ে নারী তখন ভেঙে পড়বে, নিজেকে কটিয়ে নেবে, আর এরা সমাজকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। হাহ, এদের এভাবে নয়, এদের কৌশলে শাস্তি দেওয়া উচিত। অভ্র পিছন থেকে করুণ কণ্ঠে বলে উঠল, আমি অনেক ক্লান্ত জবা। এক কাপ চা বানাতে কতক্ষণ লাগবে? জবা পিছন ফিরে বলল, জবা নয়, জবা ভাবি, বড় ভাইয়ের বউ হই, ভুলে যান কেন? অবশ্য আপনার মতো নোংরা মনের মানুষের থেকে আর কী বা এর থেকে আশা করা যায়? যেখানে বিয়ে নেই সেখানে ভাইয়ের বউ হাস্যকর না? অভ্রের কথা শুনে জবা চোখ মুখ শক্ত করে বলে উঠল, ফালতু কথা কম বলুন। আপনার একটা ভালো ডাক্তার খুব জলদিই দেখানো উচিত। আচ্ছা, তুমি হয়ে গেলেই পারো। জবা বিরক্তকর দৃষ্টিতে অভ্রের দিকে তাকিয়ে মনে মনে জঘন্য কয়েকটা গালি দিল। অভ্র জবার মুখে রিয়েকশন দেখে বলে উঠল, গালি দিচ্ছ নাকি ভালোবাসার তসবি গুনছো? জবাকে কোনো উত্তর দিতে না দেখে অভ্র আবার বলে উঠল,
তোমার আশিক কাল রাতে বলল তার ভয় হয়, মনে হয় ঘুম ভাঙলে সে দেখবে তুমি অন্য কারো হয়ে গেছো, অথচ আজ তোমার ঘুম ভাঙতেই সে অন্য কারো হয়ে গেল। অব্র হাসতে হাসতে আবার মুখে দুঃখ দুঃখ ভাব এনেই বলল। ভীষণ কষ্ট পেলাম জবারানি তোমার কষ্ট দেখে, এভাবে কথা দিয়ে কথা রাখতে পারলো না। জবা দাঁতে দাঁত চেপে বলল। সে বাধ্য হয়ে করেছে, আপনার মতো কাপুরুষের পরিচয় দেয়নি। আর আপনি লুকিয়ে আমাদের সকল কথা শুনেছিলেন। লুকিয়ে শুনতে যাব কেন? তোমাদের লাইলি মজনু টাইপ আলাপ সবাই শুনেছে, শুধু আমি না। মিথ্যা কথা কম বলুন। একে তো লুকিয়ে আমাদের কথা শুনেছেন, দ্বিতীয় কাপুরুষের মতো পালিয়ে গিয়ে একটা মেয়ের স্বপ্ন আশা সম্পূর্ণ তাকে ভেঙে দিয়েছেন। আর এখন এখানে বসে বেহায়া নির্লজ্জের মতো হাসছেন। আজ তোমার সব কথা হজম করে নিচ্ছি জবারানি, ভুলেও আর কোনোদিন এই শব্দ আমার সামনে উচ্চারণ করো না। আমি এতটাও ভালো ছেলে নই। তা তো দেখতেই পাচ্ছি, পৃথিবীর সবচেয়ে জঘন্য পুরুষ, পুরুষ নামের কলঙ্ক আপনি। জবারানি শান্ত হও, মনের মানুষ পাল্টানো যায়, কিন্তু ভাগ্যে যে থাকে তাকে কি পাল্টানো যায়? বেলির ভাগ্যে আয়ান ছিল, আমি কিভাবে ওকে বিয়ে করতাম? জবা কিছু বলতে গিয়েও বলল না। এক কাপ চা দিয়ে চলে যাও, নয়তো তোমার কপালে সত্যি আজ শনি রবি কিছু আছে। না, জবা নিজেও কথা বাড়াতে চাইল না, কথা বাড়াইলেই কথা বাড়বে। চুপচাপ চা বানিয়ে অভ্রের সামনে ধরলো। অভ্র এতক্ষণ মাথা নিচু করে কিছু ভাবছিল। জবার ডাকে ওর দিকে তাকিয়ে চা হাতে নিতে হাত বাড়ালে জবা চায়ের কাপ ছেড়ে দিল। অভ্র চায়ের কাপ ধরার আগেই জবা কাপ ছেড়ে দিয়েছিল, যার দরুন গরম চা গিয়ে পড়ে অভ্রের হাঁটুতে। অভ্র যন্ত্রণায় চোখ মুখ খিঁচে চাল শক্ত করে চেপে ধরে যন্ত্রণা সহ্য করে নিচ্ছে। জবা ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে তাকিয়ে আছে ব্যথার যন্ত্রণার রক্তিম হয়ে যাওয়া অভ্রের মুখের দিকে। মধ্যরাতে বেলি ফেলে তাকিয়ে আছে অন্ধকারের বাহিরের দিকে। জানলায় মাথা ঠেকিয়ে তাকিয়ে আছে, চোখ থেকে কখন যে এক ফোঁটা জল গড়িয়ে পড়েছে। থেমে থেমে বেলির শরীর কেঁপে উঠছে। যার অন্ধকারে তাকিয়ে আছে যেন নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। সেই অন্ধকারের মতো জীবনটা মনে হচ্ছে নিজের। যে ছেলে কখনো সিগারেট হাতে নিতেই চায়নি, আর সে ছেলে নেশা করে রাস্তার মোড়ে উল্টে পড়ে আছে। হঠাৎ করে সেকেন্ডে বুঝে জীবন এভাবে পাল্টে যায়। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা কি জানেন? প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা। এই যে আজ দুইটা হৃদয় ভেঙে গেল, সাজানোর স্বপ্ন তাদের সেকেন্ডে মিথ্যা হয়ে গেল, এর থেকে বড় যন্ত্রণা আর কি হতে পারে? মানুষটা নিজের হতে গিয়েও নিজের না, এর থেকে বড় যন্ত্রণা কি হতে পারে? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? পুরো একটা দিন একটা রাত কেটে গেছে। হায়ানের কোনো খোঁজ খবরই নেই, মোবাইলও বন্ধ। শাইলা সিদ্দিকী সন্দিহান দৃষ্টিতে জবার দিকে কয়েকবার তাকালো। অবরকে কুলসুম বেগম ড্রয়িং রুমে ডেকেছেন। আজ বিয়ের তৃতীয় দিন চলেছে, সকাল মেহমান চলে এসেছে। আয়ানের বিয়ের পর মনির অবস্থা খুব খারাপ দেখা গেছে। সেই ছোট থেকেই মনে প্রাণে আয়ানকে ভালোবেসে এসেছে মেয়েটা। চোখের সামনে আয়ানকে অন্য কারো হয়ে যেতে দেখলো, অথচ কিছুই করতে পারলো না। অসুস্থ হয়ে পড়েছে কান্না করতে করতে মৌরি। তাই ওর আম্মু তাহা তালুকদার মৌরিকে সাথে করে নিয়ে গেল। অভ্র ট্রাউজারে হাত ঢুকিয়ে আস্তে ধীরে নিচে নেমে আসলো। কুলসুম বেগম হাতের ইশারায় পাশে বসতে বলেন। অভ্র আস্তে করে বসতো। ওই রাতে গরম চা পড়ার হাঁটুর উপরে অনেক পুরে ফসকা পড়ে গিয়েছিল। ইচ্ছা করে অভ্র কোনো মলম বা ঔষধ দেয়নি। কিছু কিছু জিনিসের যন্ত্রণা করে দাগ পড়তে দেওয়া উচিত, কিছু কিছু যন্ত্রণা আনন্দ দেয়। আজও বসতে গিয়ে চিনচিনে ব্যথা করে উঠল। তবে অভ্র কাউকে বুঝতে না দিয়ে আজ চোখের চারপাশে তাকালো, কোথাও জবা নেই। ওই রাতের পর আর ওই মেয়েকে দেখা হয়নি। কে জানে কি প্ল্যান সাজাচ্ছে। ড্রয়িং রুমে শাইলা সিদ্দিক, রফিক, শফিক সাহেব, শালীন বেগম উপস্থিত। সবাই কুলসুম বেগমকে কি বলেন তার অপেক্ষা করছেন। অভ্রর মায়ের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, জলদি বলুন আম্মু, আমার যেতে হবে। কুলসুম বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলের দিকে। শালীন বেগম কিছু বলার জন্য হাঁসফাঁস করছেন। এমন না যে আয়ানকে ওনার পছন্দ না, আয়ানকেও ওনার ভীষণ পছন্দ, কিন্তু কখনো মেয়ের স্বামী হিসেবে কল্পনা করেননি। কুলসুম বেগম নীরবতা ভেঙে জিজ্ঞাসা করলেন, বিয়ের আগ মুহূর্তে তুমি কোথায় চলে গিয়েছিলে?
একটা কাজ পড়ে গিয়েছিল আম্মু। কুলসুম বেগম রেগে হুঙ্কার দিয়ে বলে উঠলেন। এমন কি কাজ পড়ে গিয়েছিল যে তোমার আমাদের মান সম্মানের কথা একবারও মনে আসেনি? তোমার হবু বউ স্টেজে বসেছিল, তোমার একবার বেলির কথাও মনে পড়েনি? তুমি ওকে অপমান করছো অব্র। অভ্র আম্মুর চোখ থেকে চোখ সরিয়ে গম্ভীর মুখে সবার দিকে তাকিয়ে বলল। আপনাদের আর কিছু বলার আছে? সবাই হতভম্ব হয়ে গেল। সবাই যেন অভ্রের কথা শুনে মুখে আসা কথাগুলো গিলে নিল। কুলসুম বেগম অভ্রের দিকে তাকিয়ে বলল। আমার কথা এখনো শেষ হয়নি অব্র, তুমিও আসিফের মতো অবাধ্য হয়ে গেছো। এখন কি আমাকেও আসিফের মতো পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে? অভ্রের মুখে এমন কথা শুনে পরিবেশ একদম থমথমে হয়ে গেল। অভ্র বসা থেকে দাঁড়িয়ে হাঁটা ধরল আর পিছনে রেখে গেল হাজার খানিক প্রশ্ন। নিজের রুম থেকে খিরখির করে হেসে ওঠা এক কিশোরীকে ড্রানের মাধ্যমে ওদের সব কথা শুনতে চেয়েছিল, কিন্তু অভ্র এক শর্টকাট কথা শেষ করে দিবে ভাবতেই পারেনি। ভেবেছিল মেজো আম্মু, বড় আব্বু, ছোট আব্বু, কুলসুম বেগম তাদের থেকে প্রচুর বকা খাবে অভ্র। অথচ সে বুঝতেই পারে না তারা নিজেরও অভ্রকে কিছু বলতেই ভয় পায়। সে বেশ মজা পাচ্ছে বাড়ির এক একজনের করুণ দশা দেখে। এখনো তো কিছুই না, সামনে সবার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। বেলির নিজের রুমে নিজেকে বন্দি করে রাখে সব সময়। আজ রাতে শায়লা সিদ্দিকী বেলির রুমে আসলো। চারপাশ তাকিয়ে বলল। কি অবস্থা করে রেখেছো বেরি সোনা? বেলি একবার চোখ তুলে শায়লা সিদ্দিকীর দিকে তাকিয়ে আবার দেওয়ালে মাথা ঠেকিয়ে বই সামনে ধরল। এভাবে নিজেকে ঘরবন্দি করে নিলে চলে? তুমি আমার একমাত্র ছেলের বউ, তোমার এই অবস্থা আমি মেনে নিতে পারছি না। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করো, সব কিছু মেনে মানিয়ে নাও। আয়ান খারাপ ছেলে নয় বেনি, আমার ছেলে বলে বলছি না, এটা তুমিও ভালো করে জানো। বেলি তখনও বইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শায়লা সিদ্দিকী বুঝলেন বেলি এখন কথা বলতে চাচ্ছে না। বেলি, আজ থেকে তুমি আয়ানের রুমে থাকবে, এটা বড় ভাবির আদেশ। বেলির কথা বাড়াতে ইচ্ছা করলো না, তবে সে আয়নের রুমে যাবে না। শায়লা সিদ্দিক চলে গেল। বেলি অবাক হলো। শায়লা সিদ্দিকী কয়েকদিন আগেও জবাকে বউ করার জন্য এত পাগল ছিল, এত সহজে বেলিকে মেনে নিল। বেলি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল। বড় আম্মুর আদেশ হয়তো, সেই জন্যই সবাই তো বড় আম্মুকে ভীষণ ভয় পায়। বেলি চোখ বন্ধ করে শুয়ে রইল রাতে না ঘুমানোর জন্য। চোখ বন্ধ করতেই ঘুম চলে আসলো। জবাকে একটা ছেলের সাথে দেখে অভ্র গাড়ি দাঁড় করিয়ে রইল। জবা আলিফের পিছনে বাইকে বসে আছে। আলিফ বলে উঠল। নিরু আপু, কোন দিকে যাব? সোজা বাদিকে চলো। ওদের পিছু পিছু গেল অভ্রের গাড়ি। জবা বুঝতে পারলো ওদেরকেও ফলো করছে। এমনি এমনি তো সে সিআইডি অফিসার হয়নি। জবা আলিফকে বলল রাস্তার সাইডে তাকে নামিয়ে দিতে, তারপর আলিফকে চলে যেতে। আলিফ মনে মনে খুশি হলো। ওর গার্লফ্রেন্ড ওকে বারবার মেসেজ দিচ্ছে দেখা করার জন্য। আলিফ কথা না বাড়িয়ে জবাকে নামিয়ে দিয়ে বলল। কোনো সমস্যা হলে আপু আমাকে কল দিবেন। আলিফ চলে যেতে জবা মাস্ক পরে রিক্সা ডাকলো। গাড়ির পিছনে রিক্সা থেমে জবার শাড়ি পরে পায়ে বেয়ে উপরে উঠল। দূর থেকে সবকিছু খেয়াল করলো অভ্র। সে অবাক হয়ে বলে উঠল। এই মেয়ে নাকি বাদর ছিল? জবা রুমে এসে ফ্রেশ হয়ে বসতেই ওর রুমের দরজা টোকা পড়লো। জবা দরজা খুলতে দেখলো অভ্র বাঁকা হেসে ওর দিকে তাকিয়ে আছে। জবা ভুরু কুচকে ওর দিকে তাকিয়ে কিছু জিজ্ঞাসা করার আগেই অভ্র ওর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। জবা অভ্রের এমন আচরণে রেগে আঙ্গুল তুলে শাসিয়ে কিছু বলতে চাইলে অভ্র ওর হাত চেপে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে। জবা রেগে ছটফট করে ছুটার চেষ্টা করেই বলল। নির্লজ্জ ছেলে, আমার থেকে দূরে থাকো। কতবার নিষেধ করেছি, আমাকে ছোবে না, অসভ্য। অভ্র বাঁকা হেসে বলল। এখনো তো কিছুই করলাম না, অথচ অসভ্য তকমা দিয়ে দিচ্ছ। অথচ একই পাশে একই বাইকে ঘাড়ে হাত রেখে অন্য ছেলের সাথে তো ভালোই ঘুরে বেড়াতে পারো। আমি রবির ভেতর হাত ধরলে অসভ্য হয়ে গেলাম? অভ্র রেগে গেল জবার কথা শুনে। রাগী দৃষ্টি তাকিয়ে হাত আরো শক্ত করে চেপে ধরে বলল। ছেলেটা কে ছিল? জবা আরো তেজ দেখিয়ে বলল। বলবো না তোমাকে। কেন বলবে না? আমার ইচ্ছে। এতে কিন্তু ছেলেটার সমস্যা হবে। ওকে তুমি কিছুই করবে না। অভ্রের মুখের বাঁকা হাসি দেখে ভয় পেয়ে গেল জবা। ওর কিছু হলে আমি তোমাকে ছাড়বো না, বলে দিচ্ছি অভ্র। ছেড়ো না প্লিজ, দুই হাতে যত্ন করে আঁকড়ে জড়িয়ে থাকো। জবা শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে অভ্রকে ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো। তোমার মতো ছেলেদের আমি ঘৃণা করি, যেই ঘৃণা আজ থেকে 6 বছর আগে ছড়িয়েছিলে, আজও তার
বেরিয়ে চলেছে। অব্র 2 পা এগিয়ে এসে জবার দিকে ঝুঁকে গেল। জবা পিছিয়ে গেল না, ঠাই দাঁড়িয়ে রইল। অব্র ওর কানের কাছে ফিসফিস করেই বলল, যে মনে এত ঘৃণা, একদিন সেই মনে প্রেমের ফুল ফুটবে। একটু ভালোবাসার জন্য মরিয়া হয়ে উঠবে তোমার হৃদয়। আমি প্রমাণ করে দিব অব্র চৌধুরী এতটাও ক্যারেক্টারলেস নয়। তার রক্ত জবার হাত ছাড়া সে কখনো দ্বিতীয় কারোর হাতও স্পর্শ করেনি। জবা তাচ্ছিল্য সুরে বলে উঠল, জানেন তো মিস্টার অভ্র চৌধুরী, কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। জবা কি ইঙ্গিত করছে অব্র খুব সহজেই বুঝতে পারল। আমি ভেবেছিলাম তুমি অন্তত আমাকে বিশ্বাস করবে, অথচ আমি সবসময় ভুল ছিলাম। অব্র আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। জবা ওর যাওয়ার দিকে তাকিয়ে বলল, আমার সত্যি জানার কোনো ইচ্ছা নেই। আমার উদ্দেশ্য তুমি না, তোমার পরিবার। অপেক্ষা করো, আগামীকাল তোমার পরিবারের জন্য। আমার সত্যি জানার কোনো ইচ্ছা নেই। আমার উদ্দেশ্য তুমি না, তোমার পরিবার। অপেক্ষা করো, আগামীকাল তোমার পরিবারের জন্য সারপ্রাইজ আছে। আমি পেরেছি, হ্যাঁ আমি পেরেছি সব প্রমাণ জোগাড় করতে। ভালো মানুষের আড়ালে মুখোশগুলো টেনে বের করার সময় এসেছে। যে মন কাটায় জর্জরিত, সেই মনে কখনো প্রেমের ফুল ফুটবে না। আমি ফুটতে দিব না। বেলি বিরক্ত হলো। ঘুম থেকে উঠে দেখে সবকিছু হর রুম থেকে লতিকার আম্মা আয়নের রুমে নিয়ে গেছে। কুলসুম বেগম এসে ওকে আদেশ করলো ওর রুমে চলে যেতে। বেলি কুলসুম বেগমের দিকে তাকিয়ে কিছু বলতে পারলো না। এই কিছু না বলতে পারার জন্যই নিজের প্রতি নিজের ভীষণ রাগ হলো। এই বাড়ির কোনো খবর জানে না, সে বাড়ির কোনো খবর জানে না। অব্র কি বাড়িতে বিয়ের পর আর ফিরেছে? সে কি জানে বেলি আজ কাইব? বেলি এই 3 দিন রুমে নিজেকে বন্দি করে রেখেছে, কারোর সাথে কোনো রকম কথা বলেনি। কেউ বলতে চাইলেও রুম থেকে বের করে দিয়েছে। তখন হয়তো রাত 10টা কি 12টা। বেলি ধীর পায়ে নিজের চিরচেনা রুম থেকে বের হয়ে একবার আশেপাশে তাকালো। অভ্রের রুমের দিকে একদিকে তাকিয়েছিল কিছু সময়। দরজা দেখে বুঝতে পারলো অভ্র বাড়িতে। সে অভ্রের দরজা দেখলে বুঝতে পারে সে বাড়িতে কিনা। সে যে ছোট থেকে এই মানুষটাকে সব সময় বুঝতে চেয়েছে। কখনো কখনো কখন কি প্রয়োজন বেলির থেকে ভালো কে জানে। শুধু অভ্রের মনের খবরটাই বেলি আজীবন জানতে পারল না। তবে সে মুখোমুখি হবে, জিজ্ঞাসা করবে কেন সে এমনটা করলো, কেন এত এত স্বপ্ন দেখিয়ে বিয়ের পিঁড়িতে বসালো। প্রথমে নিষেধ করতে পারত, অন্তত বেলি অন্য কারো হতো না। আজ অভ্রের জন্য আয়ানকে বিয়ে করতে হয়েছে। সে ক্ষমা করবে না অভ্রকে, কখনো করবে না। মধ্যরাতে বাড়িতে ফিরেছে আয়ান। লতিকা আয়ানকে দেখে খুশি হয়ে বলে উঠল, স্যার আপনার আম্মাকে ডাকমু? আয়ান নিষেধ করে দিয়ে বলল, ঘুমাতে যাও, কাউকে ডাকতে হবে না। আয়ান নিজের রুমের সামনে এসে পকেট থেকে চাবি বের করে রুমে ঢুকে পড়ল। রুম আবছা অন্ধকার, ড্রিম লাইট জ্বলছে। আয়নার লাইট জ্বালালো না। সে এসেছে বারেকের বাসা থেকে, এতদিন বারেকের বাসায় ছিল। সেই সোজা এসে বিছানায় শুয়ে পড়ল। কলবালিশ ভেবে হাত পা ছড়িয়ে রাখতেই বেলির ঘুম ভেঙে গেল। নিচের উপরে এমন শক্ত হাত পা বুঝতে পেরে ভয়ে গলা শুকিয়ে আসলো। হঠাৎ চিৎকার দিয়ে লাথি মারল। হঠাৎ শরীরে লাথি পড়তে তাই সামলাতে না পেরে আয়ান ধপাস করে বিছনা থেকে নিচে পড়ে গেল। ব্যথায় কোমর চেপে ধরল। বেলি ভয়ে কাঁপতে কাঁপতে আবার চিৎকার করার আগেই আয়ান দ্রুত উঠে এসে ওর মুখ চেপে ধরল। আয়ান রেগে কোমরে হাত দিয়ে বেলির দিকে তাকিয়ে আছে। বেলি আয়ানকে দেখেই নিজের সামনে বালিশ এনে বলে উঠল, আয়ানের বাচ্চা, তুই কোন সাহসে আমার শরীরে হাত দিয়েছিস? তুই আমার থেকে 10 হাত দূরে থাক। খবরদার, দ্বিতীয়বার আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে তোর হাত আমি ভেঙে দিব। আয়ান প্রথমে রেগে থাকলেও বেলির কথা শুনে গা দুলিয়ে হেসে উঠল। ছি, কি বিশ্রী হাসি। আয়ান বাঁকা হাসি দিয়ে বেলির দিকে এগিয়ে আসতে আসতে বলল, তুই আমার বিয়ে করা বউ, শরীর তো ছুতেই পারি। তোর ওপর ঠাডা পড়বে আয়ান আমার দিকে আসলে। তুই আমার কোমর ভেঙেছিস আর আমি তোর কোমর ভাঙবো না? আমার থেকে দূরে থাক, কাছে আসবি না, আমি চিৎকার করছি। হ্যাঁ চিৎকার কর, ড্যাং ড্যাং করে তো বিয়ের আসনে বসে পড়লি। জামাই পালায়ে গেছে সেই খবর নাই। তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার স্বপ্ন, আমার জবা। আয়ান রেগে ছটফট করতে করতেই বলে উঠল, আমি তোকে ছাড়বো না বেলি, আমি তোকে সত্যি আজ গলা টিপে খুন করব। আয়নের চোখ ছলছল করছে, জল করছে চোখের তারা। বেলি হয়ে কাঁপতে কাঁপতে পিছন থেকে আয়নের রিভলভার
কাপা হাতে ওর সামনে ধরেই বলল, আয়ান, তুই আমার সামনে আসলে আমি শ্যুট করব। দূরে থাক, দূরে থাক বলছি। আয়ান রেগে বলে উঠল। তুই এটা পেলি কোথায়? তোতলাতে তোতলাতে বেলি বলে উঠল, এই রুম থেকে খুঁজে বের করে রেখেছিলাম। বেলি বেলি শোন, এটা আমার হাতে দে। একদম না, তুই এই রুম থেকে বের হ, বের হ। বেলি লাস্টবার বলছি, এটা আমাকে ফিরিয়ে দে, তা না হলে ভালো হবে না। বেলি দিল না। আয়ান রেগে এগিয়ে এসে ওর বালিশে হাত দেওয়ার আগেই চোখ বন্ধ। ওর বালিশে হাত দেওয়ার আগেই চোখ বন্ধ করে বেলি লিভার ভারে টিপ দিল। সাথে সাথেই বিকট শব্দ, স্তব্ধ হয়ে গেল পরিবেশ। ভয়ে কেঁদে উঠল বেলি। তখনও বেলির চোখ বন্ধ। মাথায় খেলে গেল আয়ানের বুকে কি লেগেছে। আয়ান ঠিক আছে তো? চোর জলদি চোখ খুলে সামনে তাকালো বেলি। জবা ছল ছল চোখে তাকিয়ে আছে ডায়েরির দিকে। ব্যাগ থেকে মায়ের বহু পুরনো একটা শাড়ি বের করে গায়ে জড়িয়ে নিল। বাবার মুখে শুনেছিল মায়ের ভীষণ পছন্দের শাড়িটা ছিল, কারণ এটা নাকি তার প্রাণপ্রিয় বান্ধবীর দেওয়া। জবা শাড়িটা গায়ে জড়িয়ে আয়নায় নিজেকে ভালো করে দেখে দিল। চোখ বন্ধ করে মায়ের গায়ের গন্ধ নেওয়ার চেষ্টা করেই বলল, তোমার সাথে যে তোমার গায়ের গন্ধও হাওয়ায় মিশে গেছে মা। এই শাড়ি গায়ে যে তোমার গায়ে শেষ চড়ানো ছিল মা। আমি কাউকে ছাড়বো না মা, কাউকে না। জবার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। জবা শাড়ি গায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। প্রথমে জবার দিকে চোখ পড়ল লতিফার। লতিফা হা করে তাকিয়ে রইল জবার দিকে। লতিফাকে ডাকতে ডাকতে রান্নাঘর থেকে খন্তি হাতে বেরিয়ে আসলো শালীন বেগম। লতিকাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিজেও তাকালো সিঁড়ির দিকে। শালীনের মুখ আপনা আপনি বলে উঠল, এই শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। জবা ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে উঠল, আমার মায়ের শাড়ি। মায়ের শাড়ি তো সবসময় মেয়েকেই সুন্দর লাগে, মনে হয় মা জড়িয়ে রেখেছে। শালীন বেগমের ইচ্ছা করলো এই প্রথম জবার গালে হাত রেখে বলতে, মাকে ভীষণ ভালোবাসো? কিন্তু মনের কথা মনে রয়ে গেল। এখন তো জবার পরিচয় কেউ জানে না। কি জানি মা আছে কি না। জবা গেল রান্নাঘরে শালীন বেগমকে হেল্প করতে। শালীন বেগম নিষেধ করলেও কুলসুম বেগম জানতে পারলে রাগ করবে। জবার এখন রেস্ট নেওয়া জরুরি। জবা তাও আজ নিজ হাতে রান্না করলো। শালীন বেগমের দিকে তাকিয়েই বলল, আজ যদি হয় এই বাড়িতে আমার শেষ দিন, তাহলে আপনি অনেক খুশি হবেন, তাই না? শালীন বেগম চমকে তাকালেন জবার দিকে। জবা তখনও ঠোঁটে হাসি ঝুলিয়ে তাকিয়ে আছে শালীন বেগমের মুখের দিকে। বেলি ভয়ে কাঁপতে কাঁপতে সামনে তাকিয়ে দেখলো আয়ান রাগী, তবে অবাক চোখে তাকিয়ে আছে বেলির দিকে। বেলি এলোমেলোভাবে আয়নের দিকে এগিয়ে এসে ওর বুকে হাত, শরীরে হাত দিয়ে দেখতে লাগলো। আয়ান রেগে বলে উঠল, এই এই কি করছিস? লজ্জা করছে না একজন ছেলেকে এইভাবে দেখতে? চুপ থাক আয়ানের বাচ্চা, কোথাও লাগেনি তো। আমি তোর থেকে বড় বেলি, ভুলে যাস না। আমি এখন গিয়ে সবাইকে বলবো অভ্র এই গুন্ডি মেয়েকে বিয়ে না করে তো বেঁচে গেল। এখন আমার কি হবে? প্রথমেই তো বউ জামাইকে খুন করার চেষ্টা করেছে, আর একটু হলে আমি ওপরেই চলে যাইতাম। বেলি ভয়ে চুপসেই বলল, বাসার কাউকে কিছু বললে আমিও বলে দিব তুই আমার শরীরের হাত পা দিয়ে জড়িয়ে ধরেছিস। আয়ান গম্ভীর কণ্ঠেই বলে উঠল, ছি বেলি, তোর মিথ্যা কথা বলতে বুক কাঁপবে না? আমি চাইলে এখনই তোকে আমাকে মারার জন্য জেলে পুরে দিতে পারি, মিথ্যা বলার জন্য কারাগারে পাঠিয়ে দিতে পারি সারা জীবনের জন্য। বেলি এসব ভীষণ ভয় পায়। সে তার সারা জীবন জেলে কারাগারে কাটাতে চায় না। এমনিতেই জীবনটা কারাগারের থেকে কঠিন হয়ে গেছে। ভাবতেই মলিন হেসে আয়ানের দিকে হাত দুটো বাড়িয়ে দিয়েই বলল, ফাঁসি হবে না প্লিজ আয়ান। জীবন তো এমনিতেই কারাগারের থেকেও কঠিন হয়ে গেছে। জীবনের যখন বেঁচে থাকার কারণ হারিয়ে যায়, তারপর কি আর কোনো কিছু কারাগারের থেকে কম লাগে? আমি এই যন্ত্রণা নিতে যে পারছি না এক বাড়িতে তার সামনে শ্বাস নিতে। এর থেকে ভালো আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দে প্লিজ, ঝুলিয়ে দে। বেলির অসহায় চোখের দিকে কিছু সময় তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল আয়ান। অব্র হসপিটাল থেকে এসে সোফায় বসে লতিকাকে ডাকলো। যে ভাইজান বলেন। অব্র খেয়াল করলো আজ রান্নাঘরে যাওয়ার শব্দ পাওয়া যাচ্ছে। তোমার ভাবিকে বলো এক গ্লাস পানি দিতে। ভাইজান আমি দেই। অব্র কপালে 2 আঙ্গুল ঠেকিয়ে চোখ বন্ধ করে রেখেই বলল, লতিকা আমি কি বলেছি?
অভ্রের কণ্ঠ শুনেই বুঝলো লতিকা অভ্র রেগে আছে। লতিকা জবার পিছনে দাঁড়িয়ে মিনমিনে স্বরেই বলল, ভাবি ছোট্ট ভাইজান বলছিল তারে আমনে পানি দিতেন। জবা ভুরু কুচকে ড্রয়িং রুমে তাকিয়ে বুঝলো কথা না বাড়িয়ে গ্যাস কমিয়ে রান্নাঘর ছাড়ল। চোখের সামনে রিনঝিনের শব্দে চুরি বেজে উঠতেই অভ্র চোখ তুলে তাকালো। জবা পানি হাতেই দাঁড়িয়ে আছে। অভ্র জবার দিকে একবার তাকিয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিল। জবার হাত থেকে গ্লাস নিয়ে পানি পান করে গিলাস ওর হাতে দিতে জবা জিজ্ঞাসা করলো, আর কিছু লাগবে ছোট ভাই? অভ্র ভুরু কুচকে তাকিয়েই বলল, ছোট ভাই? সম্পর্কে তো ছোটই, বড় ভাইয়ের বউ আমি। অভ্র বাঁকা হেসেই বলল, আচ্ছা। জবা সিরিয়াস মুখেই বলল, আর কিছু লাগবে? অভ্র জবার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়ে এত সাজগোজ কেন করছে আর এত খুশি খুশি ভাব কেন? গোপনে গোপনে কি মতলব করছে? কিছু তো একটা করছে, ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। অভ্র হালকা হেসে বলল, লাগবেই তো অনেক কিছু। আপাতত আমার রুমে 1 কাপ কফি নিয়ে আসেন। অভ্র রুমে চলে যেতে জবা রান্নাঘরে গিয়ে ওর জন্য কফি নিয়ে গেল। অভ্র আবারও অবাক হলো কিছুটা। এই ঘাড়তারা মেয়ে এত ভালো কবে হলো? এর এই ভালো হওয়ার আড়ালে কিছু তো একটা রয়েছে। কি করতে চাচ্ছে? অভ্র কবি হাতে নিয়ে জবার দিকে 1 পা 2 পা করে এগিয়ে আসলো। জবা অভ্রের তাকানো দেখে কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গেল। অভ্র ওর দিকে চুকেই বলল, কফিতে চিনি কম হয়েছে। জবা ভীতু কণ্ঠেই বলে উঠল, আমি চিনি দিয়ে দিচ্ছি। অভ্র বাঁকা হেসে সোজা হয়ে দাঁড়িয়ে কফি জবার দিকে এগিয়ে ধরল। জবা 1 চামচ চিনি দিল। অভ্র বলল, আরো? জবা আরো 1 চামচ দিল। অভ্র বলে উঠল, আরো? জবা আরো 1 চামচ দিল। অভ্র আবারও বলল, আরো। জবার আগে অভ্র দিকে তাকিয়ে আছে। অভ্র এক হাতে কপাল স্লাইড করে অন্যদিকে তাকিয়ে রইল। এবার খেয়ে দেখো মিষ্টি হয়েছে কিনা। জবা রেগেই বলে উঠল, 1 কাপ কফিতে 5 চামচ চিনি দিয়েছি, আপনার এখনো মনে হচ্ছে চিনি হয়নি? একবার একটু দেখলে কি হবে? আমার খাওয়া কফি আপনি খাবেন? অভ্র রেগে জবার বাহু শক্ত করে চেপে ধরেই বলল, এত কথা কেন বলো তুমি? মুখ বন্ধ করে রাখা যায় না? যা বলেছি তাই করো। ব্যথায় জবার চোখের কোণে জল জমা হয়। অভ্রের হুঁশ ফিরতে জবাকে ছেড়ে দিয়ে বলে উঠল, সরি কান্না করো না প্লিজ। জবা ছলছল চোখে কফির মগে চুমুক দিয়ে অভ্রের হাতের কফির মগ ধরিয়ে রুম থেকে এক ছুটে বেরিয়ে গেল। অভ্র নিজের এই কারণে অকারণে রাগ দেখে নিজেই বিরক্ত হলো। কফির দিকে তাকিয়ে এক চুমুক দিয়ে চোখ মুখ খিসে ফেলল। এত মিষ্টি? এমনিতেই তো চিনি, তার উপর এই মেয়ের এক চুমুকে কফি হয়ে গেছে মিষ্টিটা এক টুকরো খণ্ড। আজ সবাই একসাথে খাবার টেবিলে বসেছে। শফিক সাহেব, রফিক সাহেব, শালীন বেগম, শাইলা সিদ্দিক, কুলসুম বেগম, আয়ান, অভ্র, বেলি। কয়েক জোড়া চোখ কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল জবার শরীরে জড়িয়ে রাখা শাড়িটার দিকে। জবা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, সাথে হেল্প করছে শালীন বেগম। বেলি নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আসতে চায়নি, জবা জোর করে এনেছে। বেলির পাশের চেয়ারে বসে আছে অভ্র। বেলির চোখ বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। বেলি এক হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছছে সবার আড়ালে। সবার আড়াল করতে পারলেও জবার চোখের আড়াল হলো না বেলির ছলছল চোখ জোড়া। নিজের এত কাছে বসে আছে তার না হওয়া পাষাণ পুরুষটি। এত বড় প্রতারণা করার জন্য বেলি কি শাস্তি দিবে তাকে? অভ্র যেন ওর পাশে বসে ওকেই শাস্তি দিচ্ছে। লতিকা সবাইকে বলল আজ জবা নিজ হাতে রান্না করেছে। আয়ান চুপচাপ খেয়ে উঠে চলে গেল, যেন সে জবার সামনে থেকে পালিয়ে গেল। সে তো কথা দিয়েছিল জবাকে কখনো ছেড়ে যাবে না, অথচ ঘুম ভেঙে জবা হারানোর আগেই আয়ান অন্য কারো হয়ে গেল। জবাকে অভিমান করেছে তার উপর, নাকি রাগ করেছে? আয়ানের পর বেরিয়েও হাত ধুয়ে ভালো লাগছে না বলে চলে গেল। সবাই শুধু চুপচাপ ওদের দুজনে চলে যাওয়া দেখল। অভ্র জবাকে একের পর এক হুকুম দিচ্ছে, যেমন কখনো এটা দাও, ওটা দাও, পানি দাও। জবা চুপচাপ সব কিছু এগিয়ে দিচ্ছে। জবা অভ্রের খাওয়া দেখে বিড়বিড় করেই বলে উঠল, কতদিনের চেয়ে না খাওয়া এই লোক, দেখে মনে হচ্ছে সপ্তাহখানিক এর পেটে খাবারই পড়েনি, অথচ রাতেও সে আমার সামনে খেয়েছিল। আজ এত কেন খাচ্ছে? এর ওপর অন্য কিছু বশ করেনি তো? ভীতু চোখে জবা অভ্রের খাওয়া দেখছে। কুলসুম বেগম খাওয়া শেষ করে অফিসের বিষয় শফিক সাহেবের সাথে কথা বলছে। তখনই দারোয়ান ছুটে আসলো। দারোয়ানকে এভাবে ছুটে আসতে দেখে সবাই দরজার দিকে তাকালো। কুলসুম বেগম ভুরু কুচকে বলে উঠল, মিন্টু তোমার পেছনে পুলিশ কেন?
দারোয়ান মিন্টু মিয়া কিছু বলার আগে পুলিশের পেছন থেকে একটা ছেলে বাড়িতে প্রবেশ করেই বলে উঠল। আমি বলছি আম্মু। পরিচিত কণ্ঠ শুনে ভয়ে জমে গেল কুলসুম বেগম। থমথমে মুখেই বলে উঠল, তুমি? জবা বাঁকা হেসে মনে মনে বলে উঠল, প্রথম সারপ্রাইজ, দ্বিতীয়টা তো বাকি আছে এখনো। অব্র অবিশ্বাস্য কণ্ঠেই বলে উঠল, ভাই। আশিফ অব্রকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অব্র এতদিন পর চোখের সামনে নিজের ভাইকে দেখে হেঁকে আসলো জড়িয়ে ধরতে, অথচ আশিফ সরে গেল। অবাক হয়ে তাকিয়ে রইল অব্র। আগে তো আশিফ অব্রকে ভালোবেসে জড়িয়ে ধরতো, একসাথে হাজারো স্মৃতি আছে দুই ভাইয়ের। মানুষ এদের দেখলে হিংসে করত, ভাইদের মধ্যে এত মিল কিভাবে থাকে। আর আজ সেই ভাই নিজ থেকেই সরে গেছে। আশিফ অব্র থেকে দৃষ্টি সরিয়ে তাকালো দূরে দাঁড়িয়ে থাকা জবার দিকে। সবাই আশিফের দৃষ্টি খেয়াল করে সিঁড়ির দিকে তাকালো। জবা ঘাবড়ে গেল সবার এমন তাকানো দেখে। পুলিশ অফিসার এগিয়ে আসলো। এই অফিসার আর কেউ নয়, আয়ান চৌধুরী। কি দিন আসলো, চৌধুরী বাড়ির ছেলের হাতেই বন্দি হচ্ছে চৌধুরী বাড়ির সম্মান। আর শফিক সাহেব বলে উঠল, আসিফ, তুমি বেঁচে আছো? এতদিন কোথায় ছিলে? আশিফ শান্ত দৃষ্টিতে শফিক সাহেবের দিকে তাকিয়ে নিজের মায়ের দিকে দৃষ্টি দিল। মায়ের দৃষ্টিতে কি আছে? ভয়, অনুতাপ, নাকি ছেলেকে ফিরে পাওয়ার আনন্দ? না, আশিফ কিছুই বুঝতে পারছে না। আচ্ছা ছোট আপু, এত তারা কিসের? এসে যেহেতু পড়েছি, কিছু জানার তো বাকি থাকবেন না। শালীন বেগম বলে উঠল, কিন্তু তোমার সাথে পুলিশ কেন? আর তুমি বসো, আমরা আস্তে ধীরে সবকিছু শুনি। আশিফ গম্ভীর কণ্ঠে বলল, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, আমাকে ইচ্ছে করে মেরে ফেলার প্ল্যান করা হয়েছিল। সবাই চমকে একের পর এক মুখের দিকে তাকিয়েই বলল, কে এমন কাজ করলো? আমাদের শত্রু শেষ নেই জানি, তবে যে এমন কাজ করেছে শুধু একবার বলো, তার নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত সে মৃত্যুর জন্য ছটফট করবে। আশিফ আয়নের দিকে তাকিয়ে ইশারা করেই বলল, ওনাকে নিয়ে যান। কুলসুম বেগম সেই আগের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। অভ্র একবার নিজের মায়ের দিকে তাকিয়ে আশিফের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, ভাই, তোমার মাথা ঠিক আছে? কি করছো? আম্মুকে কেন নিয়ে যাবে? আশিফ কিছু না বলে সোজা হেঁটে উপরে সেই পুরনো জিনিসের রুমটায় চলে গেল। আয়ান বুক টান টান করে কুলসুম বেগমের দিকে তাকিয়ে বলল, এখন আপনাকে আমাদের সাথে যেতে হবে। চৌধুরী বাড়ির সম্মান বলে হাতে কিছু লাগাচ্ছি না। এমনিতে আয়ানের কুলসুম বেগমের উপর ভীষণ রাগ জমেছিল। বিয়েটা আয়ান শুধুমাত্র কুলসুম বেগমের জন্যই করতে হয়েছিল। এই মহিলার হুকুম কেউ অমান্য করতেই পারে না। আজ আয়ান যেন সুযোগ পেয়েছে। অভ্র রাগী কণ্ঠেই বলে উঠল, আয়ান, আম্মু তোমার বড় আম্মু হয়, সম্মান দিয়ে কথা বলো। আয়ান তাচ্ছিল্যের হাসি দিয়ে অভ্রের শার্টের কলার ঠিক করে দিয়েই বলল, ছোট ভাই যার সম্মান আছে, মানুষ তাকে তো সম্মান দেয়, তাই না? অভ্র আয়ানের এমন কথায় থমকে গেল। এটা আয়ান, যাকে কুলসুম বেগম সবসময় নিজের ছেলের চোখে দেখে এসেছে। অভ্র আয়ানের আচরণে মায়ের মুখের দিকে তাকালো। কুলসুম বেগম আগের মতোই কঠিন কণ্ঠেই বলল, দেরি করছো কেন? নিয়ে চলো। আয়ান কিছুটা রেগেই বলে উঠল। আসতে এখন আপনি একজন আসামি। কুলসুম বেগম আয়ানের সাথে চলে গেল। অভ্র পিছন থেকে চোখে সান্ত্বনা দিতে চাইল মাকে। সে আসবে মাকে ছাড়াতে। ওর আম্মু এমন নয়, নিজের সন্তানকে কখনো মা মারবে? কিভাবে মারতে পারে? অভ্র পিছন ফিরে জবার দিকে তাকালো। জবা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের রং তামাশা দেখছিল। দেখতেই বেশ ভালোই লাগছিল। একজনের প্রতি আরেকজনের তীব্র ঘৃণা তাচ্ছিল। শফিক সাহেব, শরীফ সাহেব অবাক দৃষ্টি তাকিয়ে দেখলো সবকিছু। তারা যেন কিছুতেই বুঝতে পারছে না কি হচ্ছে। আর আসিফ কাউকে কিছু না বলে নিজের রুমে চলে গেল। সে তো নিজের মাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। আজ নিজেই তাকে পুলিশের হাতে তুলে দিল, অপরাধীর খাতায় নাম দিল। কিন্তু কুলসুম বেগম করছেটা কি? শফিক সাহেব অপরের কাঁধে হাত রেখে বলল, আমি এখনই শহরের সবচেয়ে বড় উকিলের সাথে কথা বলছি। অভ্র কিছুই বলল না। শফিক সাহেব কেমন করে যেন শায়লা সিদ্দিকীর দিকে তাকালো। শায়লা সিদ্দিক এমনভাবে দাঁড়িয়ে আছে যেন এখানে কিছুই হয়নি। শালীন বেগম টেনশন একটু পরপর পানি খাচ্ছে। আর শায়লা সিদ্দিকীর দিকে তাকিয়ে কান্নার সুরে বলে উঠল, বড় ভাবির কিছু হবে না তো ভাবি? আমার খুব টেনশন হচ্ছে। আসো না একবার গিয়ে দেখে আসি। বাসায় আমার মন বসছে না। শায়লা সিদ্দিকী বিরক্ত কণ্ঠেই বলে উঠল, বারবার ঘ্যান ঘ্যান করবি না তো আমার কাছে। এত দরদি হলে তুই যা,
আমার এখন অনেক কাজ, পুরো সংসার তো তখন থেকে আমাকেই সামলাতে হবে। শারীন বেগম পোকার মতো বলল। কেন? তুমি সামলাবা কেন? ভাবি কি আর আসবে না? শায়লা সিদ্দিকী তৃপ্তি ঢেকুর তুলে পড়ল। মনে তো হয় না। শালীন বেগম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল শায়লা সিদ্দিকীর দিকে। অব্র জবার হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যাচ্ছে। জবা নিজের হাত ছোটানোর জন্য অব্রের হাতে ঘুষি দিচ্ছে। এক পর্যায়ে কামড় দিয়ে বসত। অব্র ব্যথায় চোখ বন্ধ করে নিল, তাও জবার হাত ছাড়ল না। জবা যখন দেখলো অব্রের হাত থেকে রক্ত ঝরছে, সে নিজ থেকে কামড় ছেড়ে দিয়ে অবাক দৃষ্টিতে অব্রর দিকে তাকালো। অব্রের চোখ মুখ অসম্ভব লাল করে আছে। জবা ভয়ে একদম চুপ হয়ে গেছে। অভ্রে নিজের রুমে জবাকে এনে ছুঁড়ে ফেললো ফ্লোরে। ফ্লোরে পড়ে জবার হাতের কোনোই ভীষণ ব্যথা পেল। ব্যথায় চোখ মুখ খিচে রাগী চোখে অভ্রের দিকে তাকিয়ে আবার ভয়ে জমে গেল। অভ্র এতটাই রাগে আছে দেখে জবা কি করবে বুঝতে পারছে না। অভ্র জবার সামনে ঝুঁকেই বলে উঠল। তুমি করছো ইচ্ছে করে, তাই না? এখন শুধু অপেক্ষা করো আমি কি করি। আমার মায়ের দিকে বিনা কারণে আঙ্গুল তোলা মানুষদের আমি আঙ্গুল ভেঙে দেই। আর তুমি কিনা তাকে জেলের ভেতর থেকে ঘুরিয়ে আনছো। আজকের মধ্যে আমি মাকে ছুটিয়ে আনছি, তারপর আসিফ ভাইয়ের সাথে বাকিটা বুঝে নেব। ততক্ষণ তুমি এই রুমে বন্দি থাকবে। জবা ফ্লোর থেকে উঠে একটু সাহস জুগিয়ে বলে উঠল। ভুলে যেও না, আমি তোমার কি? তোমার ভাই কিন্তু বাড়িতেই আছে অব্র। তোমার আমার ওপর এমন করার কোনো অধিকার নেই। আর তোমার কাছে প্রমাণ কি আমি তোমার আম্মুকে ফাঁসাতে চাচ্ছি? অব্র জবার দুই বাহু চেপে ধরেই বলে উঠল। আমার থেকে ভালো তোমাকে কে চিনে? এইসব কিছু তোমার জন্য হচ্ছে। তুমি আসিফকে ব্ল্যাকমেল করেছিলে এমনটা করতে, তাই না? জবা অব্রের চোখে চোখ রেখেই বলে উঠল। আর আমি এমনটা কেন করব? অব্র এক হাতে জবার চুলগুলো কানের পিছনে ঘুষে দিয়েই বলল। মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য। শহরের সবচেয়ে বড় উকিল মায়া তালুকদারের মৃত্যুর প্রতিশোধ। জবা হালকা হাসলো অভ্রের কথা শুনে। ধীর পায়ে এগিয়ে গেল অভ্রের কাছে। একদম কাছে গিয়ে চোখ তুলে অভ্রের দিকে তাকালো। জবা তাকালো দেখে অভ্রের হৃৎপিণ্ড কেঁপে উঠল, বুকের ভিতর কেমন করে উঠল। জবার চোখে পানি ছলছল করছে। দেখে মনে হচ্ছে এখনই বুঝি জল গড়িয়ে পড়বে, অথচ মেয়েটা কত সুন্দর করে চোখের জল আড়াল করে ফেলল। অভ্র ঢুক গেলে চোখ বন্ধ করে বলল। জবা, আমার থেকে একটু দূরে সরে যাও। জবা যেন আরো কাছে আসতে চাইলো। এমনিতেই জবার নিঃশ্বাস অভ্রের ঘাড়ে আছড়ে পড়ছে। এখন যেন একজনের হার্টবিট অন্যজন শুনতে পাচ্ছে। অভ্র নিজেই জবার থেকে দূরে যেতে নিলে খেয়াল করলো পিছনে আর যাওয়ার জায়গা নেই। দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেছে। অভ্র কাঁপা কণ্ঠেই বলল। জবা, সরে দাঁড়াও, আমার বের হতে হবে। জবা বাঁকা হেসে আঙ্গুল রাখলো অভ্রের উন্মুক্ত গলায়। গলার মাঝ আঙ্গুল দিয়ে আঁকা বাঁকা করতে করতেই বলল। এত সহজভাবে মায়া তালুকদারের মৃত্যুর শাস্তি কিভাবে দেয় বলেন অব্র? মায়া তালুকদারের খুনিকে তো আমি নিজ হাতে খুন করব, পুলিশের হাতে কেন তুলে দেব? এমনটা মনে হলে কি এত কিছু সহ্য করি এতদিন? এত বোকা কেন আপনি? অভ্র যতটা রাগে জবাকে নিয়ে এসেছিল, এখনই নিজেকে ভীষণ অসহায় মনে করছে এই মেয়ের সামনে। এই যে শাড়ি পরা, চুল ছাড়া, চোখে গাঢ় কাজল, সাজগোজবিহীন মেয়েটাকে এখন মনে হচ্ছে অভ্রের সামনে সদ্য ফোটা এক পদ্ম ফুল। চাইলেও অভ্র তার উপর রাগ করতে পারছে না, কিছু বলতেও পারছে না। জবার আঙ্গুলের ছোঁয়া যেন অভ্রকে অশান্ত করে তুলেছে। অভ্র না চাইতেও কাঁপা কাঁপা হাত জোড়া চলে গেল জবার শাড়ির ভাঁজে কোমরের ঠান্ডা হাতের স্পর্শ পেতেই জবা কেঁপে উঠল। হুঁশ ফুলল সে। অভ্র কতটা কাছে চলে এসেছে। লজ্জায় অভ্রের ঘাড় থেকে হাত নিয়ে আসতে চাইলে অভ্র চট জলদি জবার হাত চেপে ধরল। জবা কিছু বুঝে ওঠার আগেই অভ্র হালকা করে ঠোঁট ছুঁয়ে দিল জবার ঠোঁটে। জবা লজ্জায় ভয়ে কাঁপা কাঁপা হাতে ঠোঁট ছুঁয়ে দাঁড়িয়ে রইল। অভ্র ঠোঁট দুটো সেকেন্ডের জন্য ছুঁয়ে সাথে সাথেই ওকে ছেড়ে দূরে সরে গেল। জবা ফ্রিজ হয়ে ঠোঁটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অভ্র আয়নার সামনে গিয়ে আয়নার মাঝে জবার পিছনটা দেখল। স্বাভাবিক হালকা রাগী কণ্ঠেই বলে উঠল। আজ তুমি এই রুমে বন্দি থাকো যতক্ষণ আম্মু ফিরছে। অভ্র হাতে ঘড়ি, সাদা শার্ট, চোখে চশমা দিয়ে চুল ঠিক করতে করতে বেরিয়ে গেল। জবা শুধু চুপচাপ তার যাওয়া দেখল। সে বুঝতে পারছে না অভ্র এমন কাজে সে রাগ করবে নাকি লজ্জা পাবে। মনে তো হচ্ছে লজ্জাই পাচ্ছে, কিন্তু কথা ছিল রেগে যাওয়ার। অভ্র সারাদিন বহু দৌড়াদৌড়ি করছে, কোনোভাবেই কিছু করতে পারেনি।
পুরো পুলিশ ডিপার্টমেন্ট একটা কথাই বলছে, সিআইডি অফিসার নিরুপমা নিরু ম্যামের সাথে কথা বলেন, অথচ অভ্র এই সিআইডি অফিসারকেই খুঁজে পাচ্ছে না। আয়ান চিনেও অস্বীকার করছে সে নিরুপমা নিরুকে চেনে না। বারেক অবাক হয়ে কয়েকবার জিজ্ঞাসা করলো, স্যার, উনি আপনার বড় আম্মু হয়, তাও আপনি এমন আচরণ কেন করলেন? আপনি তো অচেনা মানুষকেও হেল্প করেন, অথচ আপনার আপন মানুষের বিষয়ে আপনি এমন কেন? আয়ান কিছু বলেনি, তবে রাগী চোখে বারেকের দিকে তাকিয়ে বুঝিয়ে দিল, আর একটা কথা বললেও তোমাকেও লকআপে ঢুকিয়ে দেব। বারেক এত এত প্রশ্ন মনে নিয়ে মুখে আঙ্গুল দিয়ে তালা দিয়ে রাখছে। আশেপাশের পর একবারও রুম থেকে বের হয়নি। লতিফার সাহস হয়নি ঢেকে খাবার দেওয়া। শায়লা সিদ্দিকী বেলিকে রাগী কণ্ঠে বলেছে, এভাবে রুমে শুয়ে বসে আর কত? একটু তো কাজে হাত বাড়াতে পারো। একা তো আমার ছেলের উপর জেগে বসেছ, তার উপর ছেলেটার একটু খেয়ালও রাখছো না। এমন হলে আমি বিপরীত কিছু ভাবতে বসবো। বেলি শায়লা সিদ্দিকীর আচরণে অবাক হয়ে বলল, আপনি ঠিক আছেন মেজো আম্মু? আর বিপরীত কিছু মানে বুঝলাম না। শায়লা সিদ্দিকী বেলির দিকে তাকিয়ে বলল, তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, আশা করি আমি বোঝাতে হবে না। আমার বোনের মেয়ে কিন্তু রেডি। বেলি শায়লা সিদ্দিকীর দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। আপনার অবস্থা হয়েছে এখন এমনটা। আপনার ছেলেকে পারলে আজ রাতেই 1000 খানেক মেয়ের সাথে বিয়ে পড়িয়ে দেন, তাতে আমার কিছুই যায় আসে না। বেলি শায়লা সিদ্দিকীর মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দিল। শায়লা সিদ্দিকী রেগেই বলে উঠল, আজ আমার ছেলে বাড়ি আসুক, তোরই দামাক বের করবো আমি। সবাই যেন অবাকের উপর অবাক হচ্ছে হঠাৎ শায়লা সিদ্দিকীর এমন রূপ দেখে। এতদিন তাহলে কুসুম বেগমের জন্য সে মুখের উপরে আলাদা একটা মুখোশ লাগিয়ে রেখেছিল। লতিকাকে কাজ থেকে বের করে দিল। সেই ছোট থেকে লতিকা এই বাড়িতে কাজ করে আসছে। আজ একদিনে যেন শায়লা সিদ্দিকী সবকিছু পাল্টে দিচ্ছে। লতিকা কাঁদতে কাঁদতেই বলে উঠল, আফা আমি কই যামু? আমি তো বোঝ হওয়ার পর থাইকা এখানেই থাহি। শায়লা সিদ্দিকী সোফায় পা ঝুলিয়ে পড়ল, তা আমি কিভাবে জানবো? সারা জীবন তো আর আমরা পালতে পারবো না। এখন নিজের আশ্রয় গিয়ে খোঁজো। লতিকা ছলছল নয়নে শালীন বেগমের দিকে তাকালো। হাত যেন চাইলেও শালীন বেগম কিছু বলতে পারছে না। হঠাৎ করে এত কিছু মাথায় যেন কাজই করছে না। আফা নতুন কাজের মাইয়া রাখলে কি কিছু বুঝবো? নতুন রাখবে তোমাকে কে বলেছে? তাইলে বাড়িতে এতগুলো মহিলা থাকতে কাজের মহিলা কি দরকার? বাড়তি টাকা খরচ করার কোনো মানে হয় না। শালীন বেগম রেগে নিজের রুমে চলে গেল। মধ্যরাতে অভ্র বাসায় ফিরল, ক্লান্ত মস্তিষ্ক, ক্লান্ত শরীর। মা জেলের মাঝে কিভাবে থাকবে? আমি কিভাবে বিছানায় ঘুমাবো? অভ্র লাইট জ্বালাতেই জবার মায়াবী মুখটা নজরে আসতেই সকল ক্লান্তি দূর হয়ে গেল। জবা নিচে গুটি গুটি মেরে ঘুমিয়ে আছে। অভ্র কোমরে হাত রেখে লম্বা একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলল, এই ঠান্ডায় মেয়েটা নিচে কেন শুয়ে আছে? একটু নিজের খেয়াল রাখে না। অভ্র কোলে করে জবাকে বিছনায় শুয়ে দিয়ে কপালের চুলগুলো সরিয়ে হালকা কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অভ্র আসিফের রুমে কড়া নাড়তে আসিফ দরজা খুলে দিল। অভ্র কিছু না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ল আসিফের বিছনায়। আসিফ গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, এই রুমে কেন? অভ্রের সহজ স্বীকারোক্তি। জবা আমার রুমে ঘুমাচ্ছে। আসিফ বেশি কিছু বলল না। শায়লা সিদ্দিকী বসে বসে নাস্তা করছে। বেলি তাদের দাঁত চেপে নাস্তা বানাচ্ছে। শালীন বেগম চুপচাপ মেয়েকে হেল্প করছে। বেলি রাগী দৃষ্টিতে শালীন বেগমের দিকে তাকিয়ে শালীন বেগমকে বলে উঠল, শ্বশুর বাড়িতে কাজ করেই খেতে হয়। বেলির কথা বাড়াতে ইচ্ছা করলো না। কাল রাতে ভেবেছিল আয়ান আসলে ঝগড়া করবে, অথচ আয়ান রাতে বাড়িতেই আসেনি। শায়লা সিদ্দিকী জবার জন্য রেগে গজগজ করছে। জবা সিঁড়ি বেয়ে নিচে নামছে। শায়লা সিদ্দিকী জবার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েই বলল, কোথায় ছিলে? এখন সময় হলো নিচে আসার। জবা বাঁকা হাসে শাড়ির আঁচল কোমরে গুছেই বলল, শাশুড়ি আম্মা কল দিয়ে বললো আসতে, তাই সিম্পল নাস্তা বানাতে আসলাম। সাথে আপনার কিছু লাগবে মেছো আম্মা? শায়লা সিদ্দিকী অবাক হয়ে থমথমে মুখেই বলল, শাশুড়ি আম্মা মানে? সে কি, আপনি আমার শাশুড়ি মা আম্মাকে চেনেন না? আচ্ছা, আমি চিনিয়ে দিচ্ছি, দরজার দিকে তাকান। শায়লা সিদ্দিকী দরজার দিকে তাকাতেই দেখলো কুলসুম বেগম প্রবেশ করছে। কুলসুম বেগমের হাঁটায় সব সময় রাজকীয় ভাব থাকে। কুলসুম বেগমকে ফিরে আসতে দেখে শায়লা সিদ্দিকী জবার দিকে তাকালো। জবা শায়লা সিদ্দিকীর কানে ফিস ফিস করেই বলে উঠল,
আপনার খেলা এখানেই শেষ। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? জবা ফিসফিস করে শায়লা সিদ্দিকীর কানে বলল। আপনার খেলা শেষ। শায়লা সিদ্দিকী চমকে উঠলেন। ইনোসেন্ট মুখে জবার দিকে তাকিয়ে বললেন, কি বলছো বৌমা? তোমার শাশুড়ি ফিরে এসে ওনাকে শরবত দাও তা না কি সব বলছো? জবা শায়লা সিদ্দিকীর কথা শুনে হেসে উঠল। শায়লা সিদ্দিকী ঘাবড়ে গেলেন। জবা বাঁকা চোখে আশেপাশে তাকিয়ে বলল, লতিকা কোথায়? শায়লা সিদ্দিকী আমতা আমতা করে কুলসুম বেগমের দিকে তাকালো। কুলসুম বেগম পায়ের উপর পা তুলে সোফায় বসছেন। বেলি গিয়ে কুলসুম বেগমের পিছনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, কোনো সমস্যা হয়নি তো বড় আম্মু? শায়লা সিদ্দিক জবার চোখে চোখ রেখে বলে উঠল, এখন তুমি আমার উপর জবাবদিহি করবে? এই দিনও আমার দেখতে হলো? নেকা কান্না করে শায়লা সিদ্দিকী কুলসুম বেগমের দিকে তাকিয়ে বলল, বড় ভাবি সবসময় ঠিক বলতেন, এইসব ছোট লোকদের বসতে দিলে শুতে চায়। কুলসুম বেগমকে কিছু বলতে না দেখে শায়লা সিদ্দিকী আরো একটু সাহস পেল। কুলসুম বেগমের পাশে বসে বলতে শুরু করলো, লতিকার গ্রামে একটা কাজ পড়েছে তাই চলে গেছে ভাবি। আমি অনেক বুঝিয়েছিলাম, লাভ হয়নি। এখন তোমার ছেলের বউ আমার কাছে এসে জবাবদিহি করছে, তুমি এর শাস্তি দিবে না? কুলসুম বেগম শায়লা সিদ্দিকীর চোখের পানির দিকে তাকিয়ে রইলেন। বেলি বিড়বিড় করে বলে উঠল, এটা তো দেখি ওইটার চেয়েও বেশি ডেঞ্জারাস। ভালোই জমবে দজ্জাল শাশুড়ি, নিজে তাড়িয়ে দিয়ে মিথ্যে নাটক করছে। কুলসুম বেগমের কিছুই বলতে হয়নি। এর আগে কিছু লোক সাথে পুলিশ আবারও প্রবেশ করলো চৌধুরী বাড়িতে। শায়লা সিদ্দিকী ভিতরে ভিতরে ভীষণ ঘাবড়ে গেলেন। উপর থেকে আসিফ অভ্র নেমে আসলো। জবা হাতের ইশারায় শায়লা সিদ্দিকীকে দেখিয়ে বলল, ওনার ড্রামা শেষ হলে নিয়ে চলুন। শায়লা সিদ্দিকী ভীতু মুখে উঠে দাঁড়িয়ে বলে উঠল, ভাবি, আপনার বউ সব কি বলছে? এতদিন দুধ কলা খাইয়ে আমি কার সামনে এসেছি? আমাকে বিনা কারণে পুলিশে ধরিয়ে দিচ্ছে। জবা দুহাত গুজে বাঁকা হেসে বলে উঠল, এটা তো একটু পরেই বোঝা যাবে কে কাকে দুধ কলা খাইয়ে পেলেছে। আয়ান জবার উপর রেগে গেল। আয়ানকে উপর মহল থেকে কল দিয়ে বলা হয়েছে চৌধুরী বাড়িতে নিজের টিম নিয়ে আসতে। এখানে সিআইডি অফিসার নিরুপমা নিরু আছে। আয়ান বেশ অবাক হয়েছিল। কুলসুম বেগমকে তো পুলিশের হেফাজতে রাখা হয়েছে, তাহলে আবার কি? আর এখানে এসে নিরুপমা নিরু বা ওনার তো কোনো টিম মেম্বারকে দেখা যাচ্ছে না। আবার কুলসুম বেগম ছাড়া পেল কখন আর কিভাবে? জবা কেন ওর আম্মুর সাথে এমন বেয়াদবি করছে? অব্র বলে উঠল, জবা, তুমি নিজের রুমে যাও। আম্মুর সামনে মেজো আম্মুর সাথে তুমি বেয়াদবি করছো। জবা ঠোঁটে টাচ্ছিলর হাসি ঝুলিয়ে পিছন ফিরে অব্রের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তাই নাকি? জবা ঠোঁটে আঙ্গুল দিয়ে ইনোসেন্ট মুখ করে কুলসুম বেগমের দিকে তাকিয়ে বলল, আমি বুঝি বেয়াদবি করছি? কুলসুম বেগম এই প্রথম মুখে হাসি ফুটিয়ে জবার দিকে তাকিয়ে বলল, মোটেই না সুইটহার্ট, এক এক একজনের চোখ বেরিয়ে আসার অবস্থা। শালীন বেগম অধৈর্য হয়ে মাথায় হাত দিয়ে চেয়ারে বসে বলে উঠল, এসব নাটক বন্ধ করো সবাই। আসলে এখানে হচ্ছেটা কি? ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে শফিক সাহেব ও শরীফ সাহেব। ফুরুকুচকে সবাই দিকে তাকিয়ে বলল, এখানে কি হচ্ছে? আর ভাবি, কখন ছাড়া পেলেন? আমি জানতাম আপনি কখনো এমন কিছু করতেই পারেন না। সেই ছোট থেকে আপনাকে দেখে এসেছি। তবে মনে হয়েছিল বিষয়টা খুব বেশি জটিল। এত চেষ্টা করেও দেখাটুকু আপনার সাথে করতে দেয়নি বলে আর চোখে আয়নের দিকে তাকালো। আয়ান কম বেয়াদবি কাল করেনি। এত কিসের রাগ আয়ানের কুলসুম বেগমের উপর? শফিক সাহেব কোট খুলে চপাই বসতে কুলসুম বেগম বলে উঠল, কেন আমাকে দেখে খুশি হওনি? কি বলছেন ভাবি? সারা রাত আমি আর অব্র একটুও ঘুমাইনি। অনেক ঘুরেছি, কিন্তু আপনার দেখা পাওয়া সম্ভব হয়নি। আজ ভেবেছিলাম এখন অব্রকে নিয়ে আবার যাব। জবা আয়নের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনাকে আরও আধা ঘন্টা আগেই বলা হয়েছে শায়লা শিকদারকে নিয়ে যেতে। আয়ান দাঁতে দাঁত চেপে জবাকে বলে উঠল, নিজের হুঁশে আছো? কি বলছো তুমি? তোমার কথায় আমি আম্মুকে কেন ধরে নিয়ে যাব? আম্মু অপরাধী কি? জবা আয়ানের রাগ দেখে গম্ভীর মুখে বলে উঠল, কারণ আমি সিআইডি অফিসার নিরুপমা নিরু। জবার এই একটা কথায় বজ্রপাতের মতো লাগলো সবাই কানে। আয়নের কান মনে হয় ভুল শুনেছে। সে আবার বলে উঠল, কি? হ্যাঁ, যা শুনেছেন তাই।
আমি নিরুপমা নিরু, যার নকল নাম জবা। আয়ান কোমরে হাত দিয়ে এদিক ওদিক তাকিয়ে নিজেকে শান্ত করেই বলে উঠল, ঠিক আছে নিরুপমা নিরু, কিন্তু কেন? অপরাধ ছাড়া আমি আম্মুকে কেন ধরে নিয়ে যাব? নিরুপমা বুঝলো আয়ান নিরুপমার কথায় মজা হিসাবেই নিচ্ছে, সিরিয়াস হচ্ছে না। নিরুপমা নিজের আসল রূপে ফিরে গেল, রাগী কণ্ঠেই বলে উঠল, আয়ান চৌধুরী ভুলে যাবেন না, আপনি এখন ডিউটিতে আছেন। এখানে কেউ আপনার বোন মা ভাই নয়। অপরাধীকে অপরাধীর চোখেই দেখবেন। আয়ান কিছু বলার আগেই ওর মোবাইলে কল আসলো। জি স্যার। ইয়েস স্যার। আয়ান ফোন রেখে ছলছল চোখে মায়ের হাতের দিকে তাকালো। লজ্জায় চোখের দিকে তাকাতেই পাচ্ছে না। নিজের উপর লজ্জা হচ্ছে, লজ্জা হচ্ছে নিজের এই পোশাকের উপর, লজ্জা হচ্ছে এই দায়িত্বের উপর। নিজের মায়ের হাতে হাত গড়া পরানো কতটা কষ্টে তা যেন আয়ান অনুভব করতে পারছে। আজকের পর সে আর এই চাকরি করবে না, যা ওর মায়ের সম্মানে আঘাত করেছে। শায়লা সিদ্দিকীর চোখে মুখে যেন এখনো এক ফোঁটা ভয়ের রেশ নেই। রাগের দৃষ্টিতে একবার তাকালো জবার দিকে। জবা কিছুটা হেসেই বলল, যাওয়ার আগে জেনে যাবেন না কিভাবে কুলসুম চৌধুরী ছাড়া পেয়েছেন? শায়লা সিদ্দিকীর চোখে মুখে কোনো কৌতূহল কিংবা আগ্রহ দেখা গেল না, তাও জবা বলতে শুরু করলো, আজ থেকে 6 মাস আগে এক অ্যাক্সিডেন্টে মারা যাওয়া আসিফ চৌধুরী। আমরা তো সবাই জানতাম আসিফ চৌধুরী মারা গেছে, তাই না? অথচ সবটাই ছিল সাজানো প্ল্যান। আর এটা কার প্ল্যান ছিল জানেন? সবাই এবার বেশ আগ্রহ দৃষ্টিতে তাকিয়ে রইল জবার দিকে। জবা আঙ্গুল দিল শায়লা সিদ্দিকীর দিকে। শায়লা সিদ্দিকী বুক টান টান করে রাগী দৃষ্টিতে এখনো তাকিয়ে আছে জবার দিকে। জবা আবারও বলতে শুরু করলো, আসিফকে গাড়িতে মাথায় আঘাত করে অজ্ঞান করা হয়। তারপর জঙ্গলের গভীরে একটা ভাঙ্গা বাড়িতে হাত পা বেঁধে রেখে প্রতিদিন বলা হতো, তুই নিজের পছন্দে বিয়ে না করলে আজ তোর মা এমনটা করতো না। মায়ের কথা শুনলে আজ এই জঙ্গলে পশুর শিকার হয়ে পড়ে থাকতে হতো না। মোট কথা এটাই বোঝানো হতো মায়ের বিপরীতে গিয়ে বিয়ে করার জন্য আজ কুলসুম বেগম তাকে এই শাস্তি দিয়েছে। সাথে সপ্তাহে 2 দিন শুধু ভাত দেওয়া হতো, বাকি দিন শক্ত রুটি। আর সবচেয়ে অমানুষের কাজ, যেটা প্রতি সপ্তাহে একটু একটু করে দেওয়া হয়েছে, পশুর ভ্যাকসিন, যেন আসিফের আচরণ পশুতে পরিণত হয়। এখান থেকেই ছাড়া পাওয়ার পর নিজের জন্মদাত্রী মাকে খুন করে। অভ্র জবার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কিন্তু আসিফের সাথে কেন? কারণ তখন আপনি দেশের বাইরে ছিলেন। আসিফ কুলসুম বেগমকে খুন করলে ওর ফাঁসি, জেল হয়ে যেত। তারপর আপনাকে সরানো তেমন কোনো বিষয় ছিল না। সবকিছু মিথ্যা বলছে এই মেয়ে, আমাকে ফাঁসাতে যাচ্ছে। শায়লা সিদ্দিকীর কথা শুনে জবা এগিয়ে এসে বলল, আচ্ছা তাই নাকি? এই যে দেখছেন পেন ড্রাইভ, এটার মধ্যে সব কিছুর প্রমাণ আছে। সবগুলো সন্ত্রাসীর জবানবন্দি আছে। আপনি কোনটা মিথ্যে বলবেন? আপনার জন্য আরও সারপ্রাইজ অপেক্ষা করছে আমার নিজস্ব আদালতে। আয়ান বলে উঠল, আম্মু এমনটা কেন করবে জবা? এতে আম্মুর লাভ কি? জবা আয়ানের কাছে এসেই বলল, পুলিশ হয়েছেন, তবে চিন্তা ভাবনা এখনো পুলিশের মতো হতে পারেনি। এতে অবশ্য আপনার আম্মুর লাভ নেই, সব লাভ আপনার। আমার? হ্যাঁ, আপনার সব সম্পত্তির অধিকারী তখন আপনিই হবেন। আসিফ এগিয়ে এসে শায়লা সিদ্দিকীর সামনে বলে উঠল, সম্পত্তির লোভ মানুষকে অমানুষ বানিয়ে দেয়, তাই না মেজো আম্মু? শায়লা সিদ্দিকীর চোখে মুখে কোনো অনুতপ্ত নেই, নিজের কাজের জন্য ভয় লজ্জা কিচ্ছুটি নেই। জবা হেসেই বলল, আমি নিরুপমা, এখানে এসেছিলাম নিজের কাজে, অথচ ফেসে গেলাম আপনাদের ঝামেলায়। তবে কি জানেন, কিছু করতে এসে আমি সাপ পেয়ে গেছি। আমার কেন জানি মনে হচ্ছিল আসিফ বেঁচে আছে। একদিন আমি আর আলিফ জঙ্গলে ঠিক সেই জায়গায় গেলাম যেখানে আসিফের গাড়ি পড়েছিল। জঙ্গলের চারপাশে ঘুরতে ঘুরতে একজন লোককে জঙ্গলের ভেতর যেতে দেখি। আমরা তার পিছু নিই। তারপর সব কিছু দেখতে পাই। সুযোগ বুঝে নিজেদের টিম নিয়ে গিয়ে আসিফকে উদ্ধার করি। তারপর 1 মাস ওর ট্রিটমেন্ট চলে। আস্তে আস্তে আসিফ সুস্থ হয়ে ওঠে। কাল এটা আসিফ আর আমার প্ল্যান ছিল। প্ল্যান করে আসিফকে দিয়ে কুলসুম বেগমকে নিয়ে যেতে বলি, যেন শায়লা শিকদার আসল রূপ কিছুটা সবার সামনে আসে। জবা অপরার দিকে তাকিয়ে বাঁকা হেসেই বলল, আপনি যখন নিজের রুমে আমাকে আটকিয়ে গিয়েছিলেন, আপনি হয়তো ভুলে গিয়েছিলেন আমি নিরুপমা নিরু, সাধারণ কেউ নই। প্রতিদিন পাইপে আসা যাওয়া করি, দরজা তো আমার জন্য নয়। আপনি বের হয়ে যাওয়ার পর আমি বেলকনি দিয়ে নেমে গিয়েছিলাম, আর সারা রাত কুলসুম চৌধুরী আমার হেফাজতেই ছিল। সেই জন্য কেউ 1000 বার চেষ্টা করেও ওনার দেখা পায়নি।
জবা বলে একটা লম্বা শ্বাস ফেলল। আয়ান মায়ের এমন কাজে লজ্জায় চোখ মেলালো না কারোর সাথে। চুপচাপ হাতে হাত করা পরিয়ে নিয়ে গেল রবটের মতো। জবা একবার সবার দিকে তাকিয়ে নিজেও চলে গেল রুমের দিকে। সিঁড়ির গোড়ায় এসে সবার দিকে ফিরে বলে উঠল, আর কারোর কোনো প্রশ্ন থাকলে সন্ধ্যার পর করে ফেলবেন, আমি সকালে চলে যাচ্ছি। বেলি আটকে উঠেই বলে উঠল। কোথায় যাচ্ছেন? জবা হেসেই বলল, বেলি, আমি এখনো তোমার কাছে সেই আগের জবা, আপনি করে বলো না, পরপর লাগে। বেলি জবার কাছে এসেই বলে উঠল। তুমি চলে যাবে? জবা বেলির মাথায় হাত রেখে চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আমার এখানে থাকার আসল উদ্দেশ্য তো আমি পেয়ে গেছি, শুধু এই সমাজের সামনে তুলে ধরা বাকি। আগামীকাল এটাও শেষ করে ফেলবো। পাপ কখনো গোপন থাকে না, তা আকাশের উজ্জ্বল তারার মতো জল জল করে বেলি। আমি আমার সকল পাপীদের শাস্তি নিজ হাতে দিয়ে নিজের ঠিকানায় চলে যাব। একদিন তো যেতেই হতো। কুলসুম বেগম জবার দিকে তাকিয়ে বলল, তোমার আসল পরিচয় কি আমরা কেউ জানতাম না এখনো? তুমি কি, সেটা আমাদের কাছে বড় বিষয় না। বড় বিষয় হলো তুমি আসিফের বউ, আর আসিফ ফিরে এসেছে, তুমি কোথাও যাচ্ছ না। জবা আসিফের দিকে তাকিয়ে বলল, কিন্তু আন্টি, আসিফের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই, সবটা একটা সাজানো প্ল্যান ছিল। এই বাড়িতে থাকার যে আসিফ আমাকে বন্ধু হয়ে হেল্প করেছে। দ্বিতীয়বারের মতো আবারও উপস্থিত সবার হৃদয় ভাঙল। আজ বুঝি একের পর এক হৃদয় ভাঙার দিন। প্রথম আপন হয়ে শাইলা সিদ্দিকীর এই ভয়ঙ্কর আড়ালে চলা প্ল্যান সবার হৃদয় ভেঙেছে। জবা সিআইডি অফিসার, নিরুপমা নিরুহওয়া সবাইকে অবাকের উপর অবাক করেছে। সবার মনে প্রশ্ন জাগিয়েছে, কেন নিরুপমা জবা সেজে আসিফের হাত ধরে এই বাড়িতে পা রেখেছে? এত অত্যাচার কেন সহ্য করে পড়েছিল এখানে? তার উপর সে আসিফের সম্পর্কে কেউ নয়। মিথ্যা পরিচয় যে আশ্রয় নেওয়ার কারণ কি? নিরুপমার আসল উদ্দেশ্য কি? সে কেন এসেছে? এত এত প্রশ্ন সবাইকে ভাবিয়ে তুলেছিল। এইসব ভাবনার মাঝে একজন মুখে হাসি ছিল। সে তো প্রথম থেকেই সবকিছু জানতো। এইদিকে নিরুপমা আস্তে ধীরে সবাইকে চিন্তায় ফেলে শান্তির ঘুম দিতে নিজের রুমে চলে গেল। কাল যে ওর অনেক কাজ বাকি। নিজের মায়ের পাপীদের নিজ হাতে নিজের আদালতে ঝুলানো বাকি। নিরুপমা যে আইন বলতে নিজের আইন বোঝে, আদালত বলতে নিজের তৈরি করা আদালতকে বোঝে, যেখানে সে নিজেই উকিল, নিজেই জজ, আবার নিজেই শাস্তিদাতা। নিজের হাতে যত্ন করে সে সবগুলো নরপশুর দেহ থেকে হৃৎপিণ্ডটা আলাদা করবে। আগামীকাল যে ওর অনেক কাজ। এখন একটা শান্তির ঘুম প্রয়োজন। ওদের শাস্তি দেওয়ার আগে কি শান্তির ঘুম আসবে? জবা চোখ বন্ধ করতে অনুভব করলো ও ছাড়াও রুমে দ্বিতীয় কেউ আছে। জবা বাঁকা হেসে মনে মনে বলে উঠল, বোকা পুরুষ, তার পারফিউমের ঘ্রাণ যে জবার খুব চেনা। জবা আলগোছে শুয়ে থেকে উঠে বসলো। হাত উঁচু করে এলোমেলো চুলগুলো হাতের মুঠোয় নিয়ে খপা করে সামনে তাকালো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অভ্র। জবা বিছনায় পাশে টি টেবিলের উপর থেকে ফল কাটার ছুরিটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে এগিয়ে এসে ছুরিটা হালকা করে চেপে ধরলো অভ্রর গলায়। অভ্র মুচকি হেসে এক দৃষ্টে তাকিয়ে আছে জবার দিকে। জবা চেয়েছে অভ্র ভয় পাক, অভ্রের চোখে সেই ভয় দেখতে চেয়েছে, অথচ ছেলেটা হেসেই তাকিয়ে আছে। তোমার সাহস কি করে হয় পারমিশন না নিয়ে চোরের মতো আমার রুমে প্রবেশ করার? অভ্র জবার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, এখন তোমাকে পাক্কা ডাকাত রানী লাগছে। ডাকাত রানী কি জানে না চোর চুরি করার আগে পারমিশন নেয় না? জবা বকার মতো বলে উঠল। তাহলে কি চুরি করার পরে নাই? অভ্র উচ্চ শব্দে হেসে উঠল। পারমিশন নিলে এটাকে চুরি কিভাবে বলে বোকা রানী? জবা রেগে ছুরিটা আরো একটু চেপে ধরে, হয়তো ছুরিটা ধারালো ছিল। অভ্রের গলার কিছু অংশ কেটে গেছে, হালকা রক্ত দেখা যাচ্ছে। আমার নাম নিরুপমা নিরু, তোমার এসব ফালতু নামে ডাকবে না। এখনো তোমার আচরণ নিব্বাদের মতোই রয়ে গেছে। অভ্র গম্ভীর কণ্ঠেই বলল, তুমি নিব্বি হলে আমি নিব্বির আচরণ করলেই দোষ। এখানে নিব্বাদের মতো কই বা বললাম? তুমি যা তাই তো বলছে। অভ্র জবার চোখের সামনে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে হাত বাড়াতে জবা চোখ রাঙিয়ে বলল, খবরদার হাত বাড়াবে না, হাত ভেঙে দেবো তোমার। অভ্র হাত গুটিয়ে নিল। এমনিতেই গলায় ছুরি ধরে আছে, ছুরির আঘাতে গলায় হালকা জ্বলছে। এই মেয়ের উপর বিশ্বাস নেই, পাক্কা গুন্ডি মেয়ে। এমনি এমনি তো আর পুরো সিআইডি ডিপার্টমেন্টের একটা মেয়েকে ভয় পায় না। জবা অভ্র গলা থেকে ছুরি নামিয়ে চোখ রাঙিয়ে আঙ্গুল অভ্রের চোখের সামনে রেখেই বলল,
জবা রানী, ডাকাত রানী, বোকা রানী এসব ফালতু ডাকে আমাকে ডাকবে না। আমি আজ থেকে শুধুমাত্র নিরুপমা নিরু। জবা নামটা তো আমারই দেওয়া ছিল, রক্ত জবা। শেষ পর্যন্ত আমার দেওয়া নামেই আমার বাড়িতে আশ্রয় নিলে। মনে মনে আমাকে এত ভালোবাসতে কখনো বলনি তো। তোমাকে ভালোবাসবো আমি? জেগে জেগে স্বপ্ন দেখছো? এতটাও খারাপ দিন আসেনি আমার। অভ্র জবার মুখের দিকে তাকিয়েই বলল, তাহলে আমার দেওয়া নামেই কেন নিজেকে রাঙিয়ে রাখো? কেন চোখ সরিয়ে নাও? শুধুমাত্র নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নামটা ব্যবহার করেছি। আপনার সব ফালতু আলাপ শেষ হলে আসতে পারেন। চুলগুলো বেঁধে নাও, খুবই ভয়ঙ্কর লাগছে। এলোমেলো শাড়ি, খোলা চুল, ডাইনি ডাইনি লাগছে। ঝগড়া করার মাঝে কখন চুলগুলো ছুটে গেল। জবা চুলগুলো খোপা করে নিল। মুগ্ধ চোখে তাকিয়ে এই সুন্দর দৃষ্টিটা মনে এঁকে নিল অভ্র। জবা অভ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রেগেই বলল, তোমার তো নজরও ভালো না। বের হও আমার রুম থেকে, না হয় ডাইনি ঘাড় মটকাতেও খুব ভালো পারে। অভ্র জবার এমন কথায় থতমত খেয়ে গেল। সে কখন খারাপ নজরে তাকালো? সে তো শুধু জবা অভ্রের সামনে ছুরি ধরেই পড়ল। যাবে নাকি আবার গলায় ছুরি বসাবো? অসভ্য ছেলে, মাঝরাতে একটা মেয়ের রুমে আসতেই লজ্জা করলো না? আহ, কাকে কি বলছি? আমার তোমার লজ্জা থাকলে তো করবে। অভ্র এক হাত দিয়ে কপাল স্লাইড করে এদিক ওদিক তাকিয়ে জবার হাত ধরে ছুরিটা বুকের বাঁ পাশে ধরল। এক কাজ করো, তুমি তোমার কথার আঘাতে আমাকে খুন না করে ছুরিটাকে বুকে বসিয়ে দাও। এ কি আল্লাহ, তোমার এত বড় সাহস! জবার মুখের রিয়েকশন দেখে অভ্র ভয় পেয়ে গেল। সে আবার কি বলল, কি হচ্ছে? তুমি তুমি আমার হাত কোন সাহসে ধরেছো? অভ্র এক হতাশায় শ্বাস ফেলে জবার হাত ছেড়ে দিল। জবা এখনো ঠোঁট গোল করে আছে, চোখ বড় করে নিজের হাতের দিকে তাকিয়ে অভ্রর দিকে তাকিয়েই বলল, আমি কালই তোমাকে আমার স্পেশাল থেরাপির রুমে নিয়ে থেরাপি দেব। তোমার মাথায় থাকা সকল কুবুদ্ধি বেরিয়ে যাবে। জবা কি বলছো তুমি? নিজে জানো? এত ছোট একটা বিষয় এত বড় করে কেন দেখছো? আমার মাথায় কিছু প্রশ্ন ঘুরছিল, তাই এসেছিলাম জিজ্ঞেস করতে। অথচ তুমি কি থেকে কি ভেবে নিচ্ছ? আমার চরিত্র খারাপ নয়, আমি একজন ডাক্তার। অথচ তুমি এমন আচরণ করছো, মনে হচ্ছে আমি কোনো ধর্ষক তোমার সামনে দাঁড়িয়ে আছি। আজ আপনি এই শহরের 1 নম্বর হার্টের ডাক্তার হতে পারেন, কিন্তু আজ থেকে 6 বছর আগে সেই রাতে আপনি একজন ধর্ষক। ছি, ভাবতেও আমার ঘৃণা হয়। অভ্রের আগে জবার কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। জবার কানে ফিস ফিস করেই বলে ওঠে, কোনো এক সকালে যদি তোমার চোখে সবটা মিথ্যে মনে হয়, পৃথিবীর সবচেয়ে শুদ্ধ পুরুষ, পবিত্র পুরুষ আমাকে মনে হয়, নিজের এমন চিন্তা ভাবনার জন্য যদি নিজেকে অপরাধী মনে হয়, তখন যদি এই আমিটাই আর না থাকি, তুমি কি সবকিছুর জন্য আফসোস করবে না? জবা অভ্রকে নিজের থেকে ছাড়ানোর জন্য ধাক্কা দেয়, তবে কিছুই লাভ হয় না। এক চুলও নড়ে না অভ্র। না, হবে না, কারণ তুমি এমনটাই। আমার ভাবনার থেকেও জঘন্য। আর আমার এই ভাবনায় কোনো ভুল নেই। ভেবেছিলাম ভালো হয়ে গেছো, কিন্তু বেলির সাথে যেটা করলে, তারপর থেকে তোমাকে দেখলেই ঘৃণা হয় আমার। এই শাস্তি তোমাকে আমি দিব। শুধু অপেক্ষা করো। নারীদের অপমান করা, অসম্মান করা তোমার রক্তে মিশে গেছে। তোমার জন্য একটা মেয়ে বেঁচে আছে, তবে ভালো করে খেয়াল করলে দেখবি সে মৃত। অভ্র বিষাদ ভরা চাহনিতে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি, আমাকে কেন খেয়াল করলে না কখনো? আমি তো তোমার চোখে ঘৃণা দেখেই মরে গেছিলাম সেদিন। জবা অভ্রকে ধাক্কা দিয়েই বলল, তোমার নাটক শেষ হলে বেরিয়ে যাও। অভ্র দরজার সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে উঠল, যাকে এত ঘৃণা করো তাকে কাল চুমু খেয়েছিলে, তাও ঠোঁটে। এটা কেমন ঘৃণা? আদরও করো আবার ঘৃণাও। জবা অবাক হয়ে কিছু বলার জন্য মুখ খুলতেই অভ্র বড় বড় পা ফেলে চোখের আড়াল হয়ে গেল। জবার আগে দরজা বন্ধ করে চোখ মুখ খিঁচেই বলল, অশুভ পুরুষ, নিজেই খেয়েছিল আবার এখন আমাকে দোষ দিচ্ছে। ছি, বলে নিজের ঠোঁট বারবার খসতে শুরু করলো। সকাল থেকে বাড়িটা জমজমাট মনে হচ্ছে। অনেকদিন পর মনে হচ্ছে বাড়িটা নিজের আসল রূপ ফিরে পেয়েছে। লতিকাকে ফিরে এনেছে। রান্না করে শালীন বেগম আর লতিকা মিলে নাস্তা করছে। শালীন বেগম শালীন বেগম বেলির জন্য কফি নিয়ে ওর রুমে গেল। মেয়েটা কেমন হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না, নিচে আসে না, সারাক্ষণ রুমে আটকে থাকে। বাড়ির মধ্যে একের পর এক ঝামেলাই চলছে। শালীন বেগম ভেবেছে ঝামেলা সব মিটে গেলে বেলিকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাবে। কুলসু বেগম সবাই বসে চা খাচ্ছেন। পাশে শফিক সাহেব পেপার পড়ছে।
বাড়ি প্রবেশ করলো আয়ান। সে রাতে মায়ের এইসবের জন্য লজ্জায় আর বাড়িতে ফিরেনি। আশিক অব্রকে সে সব সময় নিজের ভাইয়ের মতো দেখেছে। এখানে ওর আম্মু কিভাবে পারলো এমনটা করতে? আয়ান একবার ওর আব্বুর দিকে তাকালো। লোকটাকে আয়ান তেমন পছন্দ করে না। মনে হয় না বুঝ হওয়ার পর কখনো এক জায়গায় বসে দুইটা কথা বলেছে ওনার সাথে। লোকটার বউ জেলে, অথচ তাকে দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। এমন মানুষ হয়? শত হোক, যত বড় অন্যায় করুক না কেন, তার স্ত্রী তো। আয়ান কুলসুম বেগমের দিকে তাকালো না। মায়ের এমন অপরাধে নিজেকে বাড়ির সবার সামনে ভীষণ ছোট কিছু মনে হচ্ছে। আয়ান সোজা চলে গেল নিচের রুমে। বেলি তখন বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে। আয়ান সোজা ওয়াশরুমে চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিয়ে বিছনায় বসলো। বেলি ধীর পায়ে রুমে আসলো। আয়ানকে দেখে বিরক্ত হয়ে বারান্দায় আবার চলে যেতে ধরলে আয়ান গম্ভীর কণ্ঠেই বলে উঠল। বেলি, মাথাটা ধরে আছে, এক কাপ চা নিয়ে আয়। বেলির ইচ্ছা করলো মুখের উপর পারবো না বলে দিতে। মনের কথাটা গলা পর্যন্ত আসতে গিলে ফেললো বেলি। আয়নের এমন গম্ভীর কণ্ঠ বলে দিচ্ছে ওর মন মেজাজ তেমন ভালো নেই। কথা বাড়াতে আর ইচ্ছা করলো না বেলির। সে বেরিয়ে গেল। আশি বসে নাস্তা করছে। কুলসুম বেগম নিজ হাতে ছেলের সব কিছু এগিয়ে দিচ্ছেন। মৃত ছেলে হঠাৎ জীবিত হয়েও ফিরে এসেছে মায়ের কোলে। অভ্র রেডি হয়ে নিচে আসলো। হসপিটাল যাবে। কুলসুম বেগম ওকে বলল নাস্তা করে যেতে। অব্রর হাতে ঘড়ির দিকে তাকিয়ে বলল, সময় নেই আম্মু, এমনিতে লেট হয়ে গেছে। আশিক বলল সেও যাবে অভ্রের সাথে। হসপিটালের রাস্তায় ওর কিছু কাজ আছে। অভ্র আশি বেরিয়ে গেল। বেলি চা নিয়ে উপরে আসতো। আয়ান বেলি থেকে চায়ের কাপ নিয়ে বলল। মাথাটা ধরে আছে, একটু টিপে দে তো। বেলি প্রচণ্ড রাগ হলো। তোমার মাথা ঠিক আছে? আমাকে কি তোমার কাজের লোক মনে হয়? আয়ান ল্যাপটপ বন্ধ করে বেলির দিকে তাকালো। তোকে কাজের লোক কেন ভাবতে যাব? এটা খুব সাধারণ বিষয় ছিল বেলি। তোমার কাছে সবকিছুই সাধারণ মনে হয়, তাই না? বেলি, আমি এখন ঝগড়া করতে চাচ্ছি না। আর আমি তোমার মুখটাও দেখতে চাচ্ছি না, কণ্ঠটা তো শুনতেই চাচ্ছি না। আয়নের মাথার যন্ত্রণার চোখগুলো অসম্ভব লাল হয়ে আছে। মনে হচ্ছে চোখে পানি ছলছল করছে। অথচ পুরুষের যে কান্না করা নিষেধ। আয়ান যে ভিতরে ভিতরে একদম শেষ হয়ে যাচ্ছে, সেটা কেন কেউ দেখছে না, কেন বুঝছে না? শোকের নারী হারালো চোখের সামনে থেকেও তাকে চাওয়া যে আজ অন্যায়। প্রাণের চেয়েও প্রিয় মায়ের এমন রূপ, এমন সত্যি সামনে আসলো। সত্যি এত ভয়ঙ্কর হয় কেন? মানুষকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেয়। তার উপর শোকের নারীর আসল পরিচয়। সব কিছু যেন আয়ানকে ভেতরে ভেতরে ভেঙে চুরে দিচ্ছে। না কাউকে বলতে পারছে, না কাউকে বোঝাচ্ছে। বেলি আয়ানের চোখের দিকে তাকিয়ে থমকে গেল। কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। বেলি কিছু বলার আগে আয়ান দরজা থেকে কেউ বলে উঠল। বেলি, নিচে যাও, ছোট তোমাকে ডাকছে। বেলি দরজার দিকে তাকিয়ে দেখলো কুলসুম বেগম দাঁড়িয়ে আছে। বেলি কিছু বলতে চাইলে কুলসুম বেগম ইশারা করলো বেরিয়ে যেতে। বেলি চুপচাপ বেরিয়ে গেল। কুলসুম বেগম আয়ানের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো আসিফ, অব্রের মতো। আমি টিপে দিচ্ছি। আয়ান মাথা নিচু করে আছে। কুলসুম বেগম ফের বলল, তুমি আমার আরেক ছেলে আয়ান, মায়ের কোলে মাথা রাখতে পারো। এই সময় হয়তো এটা খুব বেশি প্রয়োজন ছিল আয়ানের। জবা একটা অন্ধকার রুমে প্রবেশ করতেই রুমের লাইট জ্বলে উঠল। সেই রুমে একটা ছোট টেবিল আর দুই পাশে দুইটা চেয়ার রাখা। একটা চেয়ারে বসে আছে শাইলা সিদ্দিকী। জবার গায়ে কালো কোট আর জিন্স প্যান্ট, মাথায় কালো ক্যাপ। জবা সোজা আছে শাইলা সিদ্দিকীর বরাবর চেয়ারটার পায়ের উপর পা তুলে বসলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল শাইলা সিদ্দিকী। জবা আশেপাশে তাকিয়েই বলল, আমার লোকেরা আপনার আপ্যায়ন ঠিক মতোই করছে তো? চা, কফি, সাথে শরবত কিছুর কমতি পড়েছে কি? শাইলা সিদ্দিকী জবার কথার পিঠে বাঁকা হেসে রুমের চারপাশে তাকিয়েই বলল, আমাকে এখানে নিয়ে আসার কারণটা কি? আমি তো পুলিশের হেফাজতে থাকার কথা। জবার পাশে আলিফ দাঁড়িয়ে আছে। জবাই শাইলা সিদ্দিকীর টেবিলের উপর একটা ডায়েরি রেখেই বলে উঠল, আপনি তো আমার শিকার। আমার শিকারকে আমি পুলিশের ওপর ছেড়ে দিই কীভাবে? ওইসব আইন কানুন আমি নিজেই তৈরি করি। আমার নিজের নির্দিষ্ট আদালত, উকিল, জজ, শাস্তির মঞ্চ আছে। শাইলা সিদ্দিকী জবার কথা শুনে রেগে টেবিলের উপর দু হাত রেখে বলে উঠল, তুমি আসলে কি চাচ্ছ? সবটাই আমাকে এই পর্যন্ত আনার জন্য তোমার প্ল্যান ছিল, তাই না? আগুন নিয়ে খেলছো মেয়ে, পুড়ে ছাই হয়ে যাবে। জবা শাইলা সিদ্দিকীর কথা শুনে উচ্চ স্বরে হেসে উঠল। হাসি থামিয়ে ডায়েরির দিকে
ইঙ্গিত করেই বলল, বেশি কিছু চাচ্ছি না, আপাতত শুধু আমার মায়ের খুনিদের চাচ্ছি। দেখি কতটুকু পড়তে পারি আর কতটুকু পুরাতে পারি। শায়লা সিদ্দিকী ভুরু কুঁচকে ডায়েরির দিকে তাকালো। উপরে সুন্দর করে রঙিন কলমে খোদাই করে লেখা মায়া তালুকদার। সাথে সাথে শায়লা সিদ্দিকী চোখ মুখ ভয়ে রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেল।